হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতির তৃতীয় লেকচার। আজকে আমরা সমবেগ, সমদ্রুতি, অসমবেগ এগুলার বেসিক কনসেপ্টটা শিখব। এছাড়াও অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করব। তো সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, ইনশাল্লাহ কাজে লাগবে। প্রথমেই দেখো কি লেখা, সমবেগ। তার নামের মধ্যেই আছে যে সম মানে কি সমান, কি সমান থাকবে, বেগটা সমান থাকবে। যদি বেগ সমান থাকে তখন আমরা সেটাকে বলবো সমবেগ। বা যদি সংজ্ঞা লেখে যে সমবেগ কাকে বলে, তখন আমাদের লিখতে হবে কোনো গতিশীল বস্তু যদি সমান সময়ে সমান সরণ অতিক্রম করে তবে তাকে সমবেগ বলে। আর সমদ্রুতি মানে কি, যদি দ্রুতির মানটা সমান হয় তবে সেটাকে আমরা বলবো সমদ্রুতি। সমদ্রুতি কাকে বলে এটার সংজ্ঞা হিসেবে তুমি লিখতে পারো কোনো গতিশীল বস্তু যদি সমান সময়ে সমান, দেখো বেগের সময় লেখছিলে সমান সরণ অতিক্রম করে, আর দ্রুতির সময় লিখবা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। সিম্পল অ্যাজ দ্যাট, বুঝছো? আচ্ছা, আমরা গত ক্লাসে দ্রুতি বেগ সম্পর্কে ভালোই জেনেছিলাম। তো সে সময় বেগের একেবারে সিম্পল একটা সূত্র লিখে দিয়েছিলাম, তাই না? বেগের সূত্রটা কি ছিল? উপরে ছিল সরণ আর নিচে ছিল সময়। তাহলে বেগ কাকে বলে? একক সময়ে কোনো গতিশীল বস্তু যতটুকু সরণ হয় তাই উক্ত বস্তুর বেগ। আর দ্রুতির বেলায় দ্রুতির উপরে কি থাকে? দ্রুতির উপরে কিন্তু ছিল দূরত্ব, আর নিচে কিন্তু সময় ছিল। দ্রুতির সংজ্ঞা কি শিখছিলাম আমরা? যে একক সময়ে কোনো গতিশীল বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করে তাই উক্ত বস্তুর দ্রুতি। মনে পড়ে জিনিসগুলা? এখন লক্ষ্য করো, ধরো একটা গতিশীল বস্তু আছে, হ্যাঁ, একটা গাড়ি আছে। এই যে মনে করো একটা গাড়ি, গাড়ি আমি ভালো আঁকতে পারি না, গাড়ি তো ঘর হয়ে গেছে, এটা আবার কেমন গাড়ি? এলিয়েন গাড়ি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। তো এই গাড়িটা ধরো এর বেগ হলো গিয়ে 5 মিটার/সেকেন্ড। এখন এই কথাটা দ্বারা কি বোঝায়? কথাটা দ্বারা বোঝায় 1 সেকেন্ডে এই গাড়িটা 5 মিটার সরণ অতিক্রম করতেছে। তবে শোনো, আমাদের বইতে এই দ্রুতি আর বেগ আমরা ডিটেলসে শিখছি, ঠিক আছে, কিন্তু যেহেতু আমাদের বইয়ের বেশিরভাগ এক্সাম্পলই হইল গিয়া সরল রৈখিক গতিপথের জন্য, ঠিক আছে, মনে করো এটা সরল রৈখিক গতিপথের জন্য। ধরো একটা বস্তু এখান থেকে এইখানে আসছে। এখন যদি কেউ এই সরলরৈখিক গতিপথে আসে তাহলে উক্ত বস্তুর দূরত্ব আর সরণের মান কিন্তু সমান হবে। আর দূরত্ব আর সরণের মান যদি সমান হয় তাহলে কিন্তু দ্রুতি আর বেগের মানও সমান হবে, বুঝছো? তাই আমি যখন বলতেছি, একটু আগে বললাম কি যে 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করতেছে, এটা বললে কিন্তু ভুল হবে না। আমি দূরত্ব সরণ যে কোনো একটা বললেই হবে, যেহেতু সরলরৈখিক গতিপথ। এখন এই বস্তুটার বেগ তো 5 মিটার/সেকেন্ড। আমি বললাম যে প্রথম 4 সেকেন্ড এখান থেকে যাত্রা শুরু করছে। তুমি ঘড়িতে দিকে তাকাই থাকবা, ঘড়ির দিকে তাকাইয়া স্টপ পথ 0 থেকে যখন 4-এ যাবে সেই প্রথম 4 সেকেন্ড পর্যন্ত এই বেগটা মেনটেন হবে। এই বেগটা মেনটেন হবে মানে কি? মানে প্রত্যেক সেকেন্ডে 5 মিটার কইরা যাবে। তাহলে এরকম যদি 4 সেকেন্ড ধরে হয়, তুমি বলো তো এই 4 সেকেন্ডে মোট কতখানি যাইবে? ঐকিক নিয়ম করতে পারো না? 5 মিটার/সেকেন্ড মানে এভাবে লিখবা যে 1 সেকেন্ডে অতিক্রম করে 5 মিটার, অতএব 4 সেকেন্ড অতিক্রম করবে বেশি, তাহলে গুণ 4×5 = 20 মিটার। বলো তো বুঝছো কিনা? এখান থেকে একটা সূত্র আসবে যে যদি কোনো একটা গতিশীল বস্তু সমবেগে যায়, যদি সমবেগে যায় শুধুমাত্র তখনই প্রযোজ্য। দেখো তো সরণটা আমরা কিভাবে বের করছি? 5-এর সাথে 4 গুণ কইরা। 5-এর পরিচয় কি? 5-এর পরিচয় হইল বেগ, আর 4-এর পরিচয় কি? সময়। তার মানে বেগের সাথে সময় গুণ করলেই আমি কিন্তু সরণ পাইয়ে যাইতেছি। দেখো যে সরণ সমান সমান বেগ গুণ সময়। তুমি যদি এই জিনিসটাকে, সূত্রটাকে একটু প্রতীকের মাধ্যমে লেখো তাহলে এরকম হবে, এস সমান সমান ভিটি। আর এইটা কিন্তু আমাদের এসএসসি লেভেলের খুব বেশি ইম্পর্টেন্ট একটা সূত্র, আর সহজ সূত্র আসলে, ঠিক আছে? এটা কোন সময় প্রযোজ্য? এটা বেশি ইম্পর্টেন্ট। এটা কোন সময় প্রযোজ্য? অনলি সমবেগের ক্ষেত্রে। মনে থাকবে তোমাদের? বলো। সমবেগের ক্ষেত্রে। এখন আমরা সমবেগ বলবো বা সমদ্রুতি বলবো, ইট ডাজন্ট ম্যাটার, কারণ আমাদের বইয়ে যত এক্সাম্পল দেওয়া আছে সব গতিপথ কেমন? সরলরৈখিক গতিপথ। তাই দ্রুতি যা, বেগও তা। বাট বাস্তব জীবনে কিন্তু দ্রুতি আর বেগ সেম জিনিস না। এই সম্পর্কে আমরা গত লেকচারে আলোচনা করেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে।
আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে বেগ মনে আছে কারো? বেগ কেমন রাশি? দিকের উপস্থিতির উপর ভিত্তি করে বেগ হলো একটা ভেক্টর রাশি। আর দ্রুতি কেমন রাশি? দ্রুতি একটা স্কেলার রাশি। তার মানে দ্রুতির কোনো নির্দিষ্ট দিক নেই, এটা যে কোনো দিকে। আর বেগ কি? একটা নির্দিষ্ট দিকে। তাহলে যেহেতু বেগ একটা কেমন রাশি? ভেক্টর রাশি, তার মানে ওর কিন্তু মানও থাকবে, দিকও থাকবে। তুমি যদি বেগটাকে সমান রাখতে চাও, তাহলে তোমার ওর মানটাকেও সমান রাখতে হবে, প্লাস দিকটাকেও কিন্তু সমান রাখতে হবে। যদি মান বা দিক যে কোনো একটা চেঞ্জ হয় অথবা দুইটাই চেঞ্জ হয়, তাহলে কিন্তু বেগটা সমান আমরা রাখতে পারবো না। সমবেগের ইংলিশ হলো ইউনিফর্ম ভেলোসিটি। সমান মানে হলো কি ইউনিফর্ম, ঠিক আছে? ইউনিফর্ম ভেলোসিটি। ওকে, ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে আমার অবশ্যই মানটাও সেম রাখতে হবে, দিকটাও সেম রাখতে হবে। ধরো একটা বস্তু এই যে এইভাবে যাইতেছে, এইভাবেই যাইতে থাকবে, তার বেগটা কিন্তু সমান। ধরি এই যে এই বস্তুটাই মনে করো বেগ কত, 5 মিটার/সেকেন্ড, এইভাবে মনে করো চলতেই থাকবে। তার বেগটা কিন্তু 5 মিটার/সেকেন্ড, অর্থাৎ সে প্রত্যেক সেকেন্ডে 5 মিটার কইরাই যাবে আজীবন। এমন কিন্তু হবে না যে এখানে একটু যাইয়া একটু মোড় ঘুরবে, না, মোড় ঘুরতে পারবে না। কারণ যদি তুমি মোড় ঘোরো, তুমি এখানে আসলা এইভাবে, আর 1 ডিগ্রিও যদি তুমি টার্ন নাও, 1 ডিগ্রি টার্ন নিলেও কিন্তু এটা দিক পরিবর্তন করা হয়ে যাবে। আর দিক যদি তুমি পরিবর্তন করো, তাহলে কি সমবেগ থাকতে পারবে? জীবনেও থাকতে পারবে না। তাহলে বলো তো, একটা বস্তু মনে করো এর গতিশীল পথে যদি ঘোরে এইভাবে, তাহলে কি এটা সমবেগ হবে কখনো? এটা কিন্তু সমবেগ কখনোই হবে না। কারণ প্রতিনিয়ত ওই বস্তুটার কিন্তু দিকটা চেঞ্জ হইতেছে। আমি মেবি গত ক্লাসে একটু আলোচনাও করছিলাম। ধরো এই যে বৃত্তাকার পথে তোমার হাতে একটা এই সুতার মাধ্যমে কোন একটা জিনিস তুমি ঘুরাইতেছো, এভাবে এভাবে এই পথে ঘুরাইতেছো, ঠিক আছে? যখন এই যে জিনিসটা এইখানে আসলো, জিনিসটা যখন এইখানে, তখন এর দিক কোন বরাবর? ধরি আমি, তুমি জিনিসটাকে এইভাবে ঘুরাইতেছো, ঠিক আছে? এইভাবে ঘুরো, দেখি আমি তোমার এই সিমুলেশনটা দেখাই। এই যে এইভাবে তুমি রশির মাধ্যমে ওই জিনিসটাকে ঘুরাইতেছো, বা কোন একটা খেলনাকে এভাবে ঘুরাইতেছো। তাহলে যখন আমার খেলনাটা এদিকে, দেখো যখন এদিকে, তখন আমার এটার দিক কোন বরাবর? আমার দিকটা এই বরাবর। আবার যখন আমি ঘুরাইয়া ঘুরাইয়া খেলনাটা এদিকে আনলাম, তখন আমার দিক কোন বরাবর? তখন আমার দিকটা থাকবে এই বরাবর। মানে তুমি যে পয়েন্টের চিন্তাই করো না কেন, অলওয়েজ আমার দিক থাকবে বৃত্তের স্পর্শক বরাবর। আমি আশা করি তোমরা স্পর্শক সম্পর্কে জানো। ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে? বৃত্তটা তো ভালো হয় নাই মোটেও। ধরি এটা একটা বৃত্ত, একটু চেষ্টা করি। এই একটা মনে করো বৃত্ত। এখন বৃত্তের কিছু কিছু জিনিস আমার বুঝতে হবে। যদি এমন একটা রেখা থাকে, সরল রেখা, যে করছে কি দেখো, যে কিন্তু এই বৃত্তটাকে এই একটা বিন্দুতে ছেদ করছে, এই একটা বিন্দুতে ছেদ করছে, তাহলে এইটাকে আমরা বলবো ছেদক। কিন্তু যদি এমন একটা সরলরেখা তুমি আঁকো, যে সরলরেখা এই বৃত্তটাকে ছেদ করে না, জাস্ট একটা বিন্দুতে টাচ করছে, দেখছো? জাস্ট এই একটা বিন্দুতে স্পর্শ করছে, তাহলে এই রেখাটাকে আমরা বলবো এই বৃত্তের সাপেক্ষে স্পর্শক। বলো, স্পর্শক আর ছেদকের মধ্যে পার্থক্যটা কি তোমরা বুঝছো? এটা মেইনলি ম্যাথের পড়া। আমরা বৃত্ত নামে একটা চ্যাপ্টার আছে, সেখানে এগুলো শিখবো, ঠিক আছে? আপাতত এতটুকু জানি না রাখো। তার মানে তুমি যখন বৃত্তাকারে কোনো বস্তু ঘুরাইতে থাকো, তখন প্রতিনিয়ত ওর দিকটা চেঞ্জ হইতেছে। যখন এদিকে তখন দিক এই বরাবর, যখন এদিকে তখন দিক এই বরাবর, যখন এই দিকে তখন দিকটা এই বরাবর। আচ্ছা, তোমাদের মনে একটা কোশ্চেন তো অ্যারাইজ করা উচিত যে ভাই, আপনি বললেন যখন এদিকে তখন দিকটা এই বরাবর। তোমাদের প্রশ্ন আসা উচিত ছিল যে দিকটা কেন এই বরাবর না, তাই না? এই বরাবর কেন না? আচ্ছা, এই 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 বরাবর তো হয়েছে কেন, এই বরাবর কেন হইলো না? কোশ্চেনটা আসা উচিত না, বলো? অ্যান্সার তো খুবই সিম্পল। তুমি এই যে গোলাকার বস্তুটাকে এইভাবে ঘুরাইতেছিলে, তাই এরকম আসছে। কিন্তু তুমি যদি বিপরীতভাবে ঘুরাও, তাহলে কি হবে? তাহলে কিন্তু দিকটাও চেঞ্জ হবে। দেখো জিনিসটা ঘটতেছে কিরকম, এইভাবে, এই যে এইভাবে। তাহলে যখন এদিকে থাকবে, তখন কিন্তু ওর দিকটা থাকবে এই বরাবর। আমি ড্র করি, এই যে এই বরাবর, এই বরাবর দিক থাকবে। আবার যখন ঘুরতে 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 এখানে আসবে, তখন এর দিক থাকবে এই বরাবর, ঠিক আছে? বলো বুঝছো কিনা? আবার ঘুরতে ঘুরতে যখন বস্তুটা এখানে আসবে, তখন ওর দিক থাকবে কোন বরাবর? এই বরাবর। কোনো সমস্যা আছে তোমাদের? এটা একটা কোর কনসেপ্ট, এটা আমাদের জানা জরুরি। যখন যে কোনো মোমেন্টে ধরো এই যে ঘুরাইতেছো না, এই যে এইভাবে আমরা ঘুরাইতেছি, ধরো যখন এইখানে আসলো, যখন এইখানে আসলো, তখন তুমি এই যে রশিটা কাটতে দিলা, রশি কাটতে দিলে করবে কি জানো? এই বস্তুটা কিন্তু আর এভাবে ঘুরবে না। তখন তুমি যেই পয়েন্টে বসে কাটছো, ওই পয়েন্টের স্পর্শক বরাবর আজীবন চলতে থাকবে, এরকম।
ঠিক আছে, মনে করো বস্তুটা এই ঘুরতে 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 এখানে আসলো, সময় তুমি কাটতে দিলা, তখন করবে কি, ও আজীবন এভাবে চলতে থাকবে। আবার যদি এরকম ঘুরতে থাকতো, এরকম ঘুরতেছে এরকম ঘুরতেছে, এই পয়েন্টে তুমি এই যে কাছে এটা কাটতে দিলা, ঠিক আছে, কাটতে দিলে কি হবে, ও স্পর্শক বরাবর আজীবন চলতে থাকার কথা ছিল, বাট চলবে না। কারণ পৃথিবীতে নানান রকমের ওই ঘর্ষণ বল, হাবিজাবি অনেক কিছু আছে, ঠিক আছে, এগুলো আমরা বল চ্যাপ্টারে গিয়ে শিখবো। আচ্ছা, এখন আমার একটু তোমরা সিউরিটি দাও যে এই জিনিসটা তোমরা বুঝছো কিনা, বা কোথাও কোনো সমস্যা আছে কিনা। দেখো, তাহলে আমাদের বইতে যেহেতু সরলরৈখিক গতিপথ, তাহলে আমরা সম দ্রুতিও ইউজ করব, সম বেগও ইউজ করব, সেম অর্থে আমরা ইউজ করব, ঠিক আছে। দেখো, তাহলে আমি কিন্তু বলতে পারি যে সমদ্রুতির ক্ষেত্রেও এস সমান সমান ভিটি, এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। কারণ এই যে ভেলোসিটির মান তো চেঞ্জ হইতেছে না, যদি চেঞ্জ হইতো তাহলে অন্য একটা কথা ছিল। বলো, এই পর্যন্ত তোমাদের কারো সমস্যা আছে কিনা? এখন আমাদের নেক্সট টপিক হলো অসম বেগ। অসম বেগ মানে কি? বেগটা সমান না, তার মানে কি বেগটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে। ধরো একটা গাড়ি এখানে আছে, গাড়িটা কি করলো প্রথম সেকেন্ডে, হ্যাঁ, ধরো এর বেগ হলো গিয়ে 5 মিটার পার সেকেন্ড, এই যে 5 মিটার পার সেকেন্ড। তারপর এভাবে 5 মিটার পার সেকেন্ডে গাড়িটা 3 সেকেন্ড যাবত চললো, 3 সেকেন্ড যাবত চললো। তারপরে পরবর্তী 4 সেকেন্ড, পরবর্তী 4 সেকেন্ড করছে কি, এই গাড়িটা 2 মিটার পার সেকেন্ডে চলবে, ঠিক আছে। তার পরবর্তী ধরো 5 সেকেন্ড, 5 সেকেন্ড করছে কি, 5 সেকেন্ড গাড়িটা 7 মিটার পার সেকেন্ডে চলছে। এখন তুমি আমারে বলো ভাই, সিম্পল লজিক্যাল অ্যান্সার দেবা যে এই যে গাড়িটা গতিশীল, সে কি প্রতিনিয়ত সমান বেগে যাইতেছে? কি দেখতেছো কি সমান বেগ এটা? অবশ্যই না, বেগটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে। যেমন প্রথম 3 সেকেন্ড যাবত এই বেগটা মেনটেন করছে, পরবর্তী 4 সেকেন্ড এইটা, আর পরবর্তী 5 সেকেন্ড এই বেগটা সে মেনটেন করছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা অসম বেগ দেখতে পাইতেছি। এখন অসম বেগের ক্ষেত্রে লক্ষ্য করো, প্রথম 3 সেকেন্ড আমি যদি কোশ্চেন করি যে এইখান থেকে শুরু কইরা, দেখো 3 সেকেন্ড আর 4 সেকেন্ড কত, 7 সেকেন্ড, 7 আর 5 কত, 12, তার মানে মোট কিন্তু 12 সেকেন্ড ও ট্রাভেল করছে। এখন যদি বলি যে 12 সেকেন্ডে ও মোট কতখানি পথ অতিক্রম করলো, তোমরা কি কেউ বের করতে পারবা না? বলো সহজ কিনা। যেমন প্রথম 3 সেকেন্ডের ক্ষেত্রে যেহেতু আমি বেগের মান জানি, এখান থেকে আমি কিন্তু লিখতে পারি যে 1 সেকেন্ডে অতিক্রম করে 5 মিটার, অতএব 3, অতএব 3 সেকেন্ড অতিক্রম করে 3 × 5 = 15 মিটার। লিখতে কি পারি বলো? অবশ্যই লিখতে পারি। আবার দ্বিতীয় ক্ষেত্রে এই যে 3 সেকেন্ডের পরবর্তী যে 4 সেকেন্ড, এই পরবর্তী 4 সেকেন্ডে যে তোমার বেগটা 2 মিটার পার সেকেন্ড, অতএব 1 সেকেন্ড অতিক্রম করে 2 মিটার, অতএব 4 সেকেন্ড অতিক্রম করে 4 × 2 = 8 মিটার। তারপরে একদম শেষের যে 5 সেকেন্ড, সে সময় বেগ ছিল 7 মিটার পার সেকেন্ড, অতএব 1 সেকেন্ড অতিক্রম করে 7 মিটার, অতএব 5 সেকেন্ড অতিক্রম করে 5×7 = 35 মিটার। দেখো, আমি প্রথম 3 সেকেন্ডে কতটুকু গেছে বের করে ফেলাইছি, দ্বিতীয় এই যে 4 সেকেন্ডে কতটুকু গেছে বের করে ফেলাইছি, আবার একদম শেষের 5 সেকেন্ডে কতখানি গেছে সেটাও বের করে ফেলাইছি। তাহলে তুমি যদি এই মোট পথগুলো যোগ করো, তাহলে কি মোট পথ বের হয়ে যাবে না, বা মোট অতিক্রান্ত দূরত্ব? বলো বুঝছো কিনা। তাহলে এখানে আমার মোট অতিক্রান্ত দূরত্ব কত, 15 + 8 + 35 যোগ করলে কত হয় দেখো তো, 58 মিটার, তাই না? অর্থাৎ এই গতিশীল বস্তুটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত 58 মিটার পথ অতিক্রম করছে। এখন কেউ যদি চিন্তা করে যে ভাই, আমি টিকটকে একটা লেজেন্ডারি সূত্র শিক্ষা আইছি, সূত্রটা কি? সূত্রটা হইলো এস সমান সমান ভিটি। এখন যদি বলে কি এই সূত্র আমরা এদিকে ব্যবহার করব, তুমি নিজের লজিকের একটা কোশ্চেন করো জাস্ট, ঠিক আছে, আর কিচ্ছু আমি করতে বলবো না। এখানে যে ভি, ভি মানে কি বেগ না? এখন এদিকে আমি 3টা আলাদা আলাদা বেগের মান দিছি, তুমি কোনটা রাইখা কোনটা বসাবা আমার সেটার উত্তর দাও। বলো, কোনটা রাইখা তুমি কোনটা বসাবা? তুমি কি মানে পারবা এখানে বসাতে কিছু? তুমি তো পারবা না, পারবা বলো? তুমি কোনটারে চুজ করবে? যদি এরে চুজ করো তাহলে এই দুজন মন খারাপ করবে, যদি ওরে চুজ করো তাহলে এই দুজন আবার কান্নাকাটি শুরু করে দেবে। তাহলে এই যে এস সমান সমান ভিটি, এই সূত্রটা তখনই প্রযোজ্য, কখন বলো? যখন সমবেগে একটা বস্তু যাইতে থাকে। কিন্তু যেহেতু এইখানে দেখো সমবেগে যায় নাই, তাহলে এই ক্ষেত্রে তোমার কিন্তু এই সূত্রটা প্রযোজ্য না। কিন্তু তুমি যদি কোনোভাবে
এই যে ভি এর জায়গায় তো নির্দিষ্ট মান নেই, যেহেতু ভিটা চেঞ্জ হইতেছে, তুমি গড় বেগটা যদি বের করতে পারো তাহলে কিন্তু হয়ে যেতে পারে, তাই না? গড়বেগ করলে, গড়বেগ মানে কি, তাহলে এই তিনজনের একজনও আর কান্নাকাটি করবে না, তিনজনই খুশি, তাই তো? তাহলে আমার নতুন একটা মডিফাইড সূত্র আমি কিন্তু লিখতে পারি যে এস সমান সমান এই যে ভি, ভি এর জায়গায় আমরা লিখবো ভি লিখবো, বাট ভির একটু ডিজাইন করে উপরে একটা বার সাইন দেব, ঠিক আছে? বার সাইনটা দ্বারা আমরা কি বুঝাইতেছি? বার সাইন দ্বারা আমরা বুঝাচ্ছি এটা আসলে গড় বেগ। কি বেগ? গড় বেগ। বলো বুঝছো কিনা? এটা গড় বেগ। তাহলে গড় বেগ আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সাপোজ এই অঙ্কে তুমি গড় বেগ কিভাবে বের করতে পারো? কারো কি কোনো আইডিয়া আছে? শেয়ার করো। দেখো, গড় দ্রুতি তুমি যদি পেতে চাও, এই যে গড় দ্রুতি, সবাই আমার সাথে সাথে একটু লেখা ফেলাও। ভালো কথা, আমরা পরবর্তী পৃষ্ঠাতেই গড় দ্রুতি সম্পর্কে জানবো, ঠিক আছে? এখন না, পরবর্তী পৃষ্ঠাতে আসো, চলো। এই যে গড় দ্রুতি বা গড় বেগ, যেহেতু আমাদের ক্ষেত্রে সকল গতিপথই সরলরৈখিক, তাহলে আমরা গড় দ্রুতি বলি বা গড় বেগ বলি, এটা খুব একটা বেশি ম্যাটার করবে না, ঠিক আছে? সেম মিনিংই দেবে। এখন তাহলে গড় বেগ, তাই না? যেহেতু বলছি গড় বেগ, আমরা এর সূত্রটাকে লিখতে হবে। তাহলে লেখো গড় বেগ সমান সমান, দেখো বেগের যে সূত্রটা সেটাই হলো, বলতে পারো যে গড় বেগের সূত্র। সূত্রটা কি? সূত্রটা হলো উপরে থাকবে আমার মোট সরণ, মোট কতখানি সরণ হইল, মোট সরণ, আর নিচে থাকবে মোট কতখানি সময় অতিক্রান্ত হইল, ঠিক আছে? মোট সরণ ভাগ মোট সময়। যেমন একটু আগের যে এক্সাম্পলটা ছিল, সেই এক্সাম্পলের মোট সরণ কিন্তু আমরা বের করেছিলাম, তাই না? মোট সরণ কত হয়েছিল? 58 মিটার। আবার এই 58 মিটার সরণ অতিক্রম করতে আমার মোট কতখানি সময় লাগছিল? দেখো 3 সেকেন্ড, 4 সেকেন্ড আর 5 সেকেন্ড। তার মানে আমি কিন্তু এইভাবে লিখতে পারি যে টি সমান সমান T1 প্লাস T2 প্লাস T3, 3 যোগ 4 যোগ 5, তাহলে কত হয় দেখো তো? 12 না? 12 সেকেন্ড। তার মানে মোট অতিক্রান্ত সময় হলো 12 সেকেন্ড, আর মোট অতিক্রান্ত সরণ কত? 58 মিটার। তাহলে তুমি এই 58 মিটারকে 12 সেকেন্ড দিয়ে যদি ভাগ করো, আমি এই যে 15কে S1 দ্বারা প্রকাশ করতে পারতাম, 8 মিটারকে S2 দ্বারা প্রকাশ করতে পারতাম, আর 35 মিটারকে S3 দ্বারা প্রকাশ করতে পারতাম। তাহলে আমি কিন্তু লিখতেই পারি মোট সরণ সমান সমান S1 প্লাস S2 প্লাস S3। বুঝছো? এখন আমি যদি সিম্পলি এই সরণকে সময় দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমরা বেগটা পাইয়া যাইতাম, মানে গড় বেগটা পাইতাম আর কি, ঠিক আছে? গড় বেগটা কত বলো? গড় বেগ হতে 58কে 12 দিয়ে ভাগ করো তো সবাই একটু ক্যালকুলেটরের সাহায্যে। 58 ডিভাইডেড বাই 12 কত হয়? 58 ভাগ 12 আসছে 4.83। কত আসলো? 4.83। অতএব এই উদাহরণে আমার গড় বেগ কত? গড় বেগ হলো 4.83 মিটার পার সেকেন্ড। শোনো, যখন তোমার বেগটা চেঞ্জ হয় কন্টিনিউয়াসলি, তুমি কিন্তু শুধুমাত্র সেই সময়ই গড় বেগ বের করতে পারবা। কিন্তু যদি এরকম হয় যে তোমার আসলে সমবেগে যাইতেছো, সমবেগে যাইতেছো মানে কি? সমবেগে যাইতেছো, ধরো আমি ধরতেছি, হ্যাঁ ধরতেছি যে আমি এক্স মিটার পার সেকেন্ডে যাইতেছি। কত? এক্স মিটার পার সেকেন্ডে যাইতেছি। তার মানে আমি প্রত্যেক সেকেন্ডে কত মিটার যাইতেছি? এক্স মিটার যাইতেছি। তার মানে এই মনে করো এক সেকেন্ড, এক সেকেন্ডে কতখানি গেলাম? এক্স মিটার। পরবর্তী সেকেন্ডে কতখানি গেলাম? এক্স মিটার। তার পরবর্তী সেকেন্ডে কতখানি গেলাম? এক্স মিটার। আমি কিন্তু এক্স মিটার কইরাই যাইতেছি। বলো এতটুকু তোমরা মানে বুঝছো কিনা, বা কোনো সমস্যা আছে কিনা বুঝতে? যদি আমাদের এটা সমবেগে যায় আর বেগের মান হলো এক্স মিটার পার সেকেন্ড, অতএব আমি প্রত্যেক সেকেন্ডে যাইতেছি এক্স মিটার। আর যেহেতু সমবেগে যাইতেছি, তার মানে কি? তার মানে এখানেও এক্স মিটার অতিক্রম করছে, এখানেও এক্স মিটার অতিক্রম করব, এখানেও আমি এক সেকেন্ডে এক্স মিটারে অতিক্রম করব, অন্য কোনো ভ্যালু অতিক্রম করতে পারবো না, কারণ এটা সমবেগ, তাই না? তাহলে দেখো তো, তুমি যদি মোট দূরত্ব যোগ করো, এই যে এক্স মিটার এক্স মিটার এক্স মিটার, মনে করো এখানে 3 সেকেন্ড পর্যন্ত আমি দেখাইলাম, তাহলে এই 3 সেকেন্ডে মোট তোমার অতিক্রান্ত দূরত্ব হবে অবশ্যই 3x মিটার হবে, বলো 3x মিটার। আবার তোমার মোট সময় কতখানি লাগছে? 3 সেকেন্ড, তাই না? আমি তো এখানে 3 সেকেন্ড পর্যন্ত দেখাইছি। তাহলে তুমি যখনই এই মোট সরণকে, মোট সময় লাগছে 3 সেকেন্ড, ভাগ করবা, তখন কিন্তু তোমার থাকে শুধুমাত্র এক্স, তাই না?
দেখো এটাই কিন্তু গড়বেগের সূত্রটা, আমি গড়বেগ বা গড়দ্রুতির সূত্র অ্যাপ্লাই করছি। উপরে মোট তোমার কতখানি দূরত্ব বা সরণ হয়েছে, আর নিচে তোমার মোট কতখানি সময় লাগছে। পাইছো কত? পাইছো এক্স। তার মানে যদি এটা সমবেগে কোনো গতিশীল বস্তু যাইতে থাকে, যেহেতু ওর প্রত্যেকটা মোমেন্টের বেগটা সেম, ওই বেগটাই আসলে তোমার গড় বেগকে রিপ্রেজেন্ট করতেছে। বুঝছো? আচ্ছা, গড়ের সূত্র কি তোমরা জানো? গড়ের সূত্র সমান সমান উপরে থাকে রাশিগুলার সমষ্টি, তাই না? রাশিগুলার সমষ্টি বা সামেশন অফ রাশি, আর নিচে থাকে রাশির সংখ্যা, মানে কতগুলো রাশি আমরা যোগ করছি। যেমন একটু আগের এক্সাম্পলে আমি কিন্তু শুধুমাত্র 3 সেকেন্ড নিয়ে কাজ করছি, বাট কেউ কেউ মনে করতে পারে যে আমি আরো বেশি নিয়ে কাজ করতে চাই, মনে করো আমি এন সেকেন্ড নিয়ে কাজ করতে চাই। এন তো কোনো নির্দিষ্ট নাম্বার না। এখন কোনো বস্তুর বেগ যদি হয় জেড মিটার পার সেকেন্ড, অর্থাৎ তো 1 সেকেন্ডে যাইতেছে জেড মিটার, এইভাবে কইরা কইরা ও মনে করো এন সেকেন্ড ট্রাভেল করছে, এন সেকেন্ড। তাহলে এই এন সেকেন্ডেও কতখানি যাবে? ওর কিন্তু মোট অতিক্রান্ত দূরত্ব হবে এন জেড মিটার, কারণ 1 সেকেন্ডে যায় জেড মিটার, অতএব এন সেকেন্ডে যায় এন জেড মিটার, তাই না? এখন এটা হলো কি ওর মোট অতিক্রান্ত দূরত্ব বা সরণ। এই মোট অতিক্রান্ত দূরত্ব বা সরণকে আমরা সময় দিয়ে ভাগ করে দেব। সরণ লাগছে এন সেকেন্ড, দেখো ভাগ করলে কিন্তু কাটাকাটি যায়, থাকবে শুধুমাত্র জেড। মানে এই যে বেগের যে মান ছিল সমবেগের ক্ষেত্রে, আমার যে বেগের মান সেটাই হইল গড় বেগ। বলো বুঝছো কিনা? ইভেন সেটাই কিন্তু তাৎক্ষণিক বেগ। আমরা একটু পরে দেখবো যে গড় বেগ আর তাৎক্ষণিক বেগের মধ্যে ঝামেলা টামেলা কি। বুঝছো? দেখো গড় বেগ আমরা বুঝলাম, আমার জাস্ট এই সূত্রটাই লাগবে, আর কিছু না। বেগের একক মাত্রা কিন্তু গত ক্লাসে আমরা আলাপ আলোচনা করছি। এখন নতুন আরেকটা টার্ম, সেটা হলো তাৎক্ষণিক বেগ, তাই তো? তাৎক্ষণিক বেগ বলতে আসলে কি বুঝাইতেছে? এখানে সংজ্ঞাটা সুন্দর করে দেয়া আছে, দেখো। কোনো গতিশীল বস্তুর একটা বিশেষ সময়ের বা একটা নির্দিষ্ট মুহূর্তের যে বেগ, সেটাই তাৎক্ষণিক বেগ। ধরো তুমি একটা বস্তু এখান থেকে এখানে যাইতেছে, এমন তো হবে না যেটা সবসময় সমান বেগেই যাবে। হ্যাঁ, সমান বেগেও যাইতে পারে, বাট সাধারণত আমাদের আশেপাশের যত উদাহরণ আছে সেখানে কিন্তু সমান বেগে খুব একটা বেশি যায় না। বুঝছো? তাহলে কোশ্চেন কিভাবে যায়? ধরো এই যে একটা গাড়ি, গাড়ি আমি ভালো আঁকতে পারি না, ধরে নাও এটা একটা গাড়ি, ঠিক আছে? এটা একটা আহ, কোনো কোনো একটা টাইপের গাড়ি, বুঝলাম, কোনো টাইপের একটা গাড়ি। এখন এই গাড়িটা এখানে আছে, এখন এইখান থেকে সে কি করবে? যাত্রা শুরু করবে। যাত্রা শুরু কইরা এই যে গেল, প্রথম কিছুক্ষণ একটু তাড়াতাড়ি গেল, তারপর কিছুক্ষণ একটু স্লো গেল, তারপর আবার অনেক তাড়াতাড়ি গেল, তারপর আবার স্লো গেল, ঠিক আছে? তার মানে কি, তার কিন্তু এক একটা সময়ের বেগ এক এক রকম। মনে করো এই যে বেগটা খুব ফাস্ট, এই যে বেগটা স্লো, বেগটা একটু ফাস্ট, আবার স্লো, ঠিক আছে? এক এক সময় যেহেতু তার এক একটা বেগ, তো নির্দিষ্ট সময়ের যে বেগ সেটাকেই আমরা বলবো তাৎক্ষণিক বেগ। এই তাৎক্ষণিক বেগেরও একটা সূত্র আছে, সূত্রটা আসলে এটাই অ্যাকচুয়াল বেগের সূত্র, ঠিক আছে? সময়ের ব্যবধান যখন শূন্যের কাছাকাছি, মানে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের যে বেগ, সেটাই হলো তাৎক্ষণিক বেগ। তাহলে তাৎক্ষণিক বেগের বেলায় আমার সূত্রটা হয়ে যাবে অনেকটা এরকম, যে এই যে দেখো আমি এখান থেকে লিখে রাখি, যে উপরে থাকবে ডেল্টা ভি আর নিচে থাকবে ডেল্টা টি। এখন ডেল্টা শুনে অনেকের মাথায় হাত আইসা পড়ছে। দেখো ডেল্টা মানে হলো কি পরিবর্তন, উপরে ডেল্টা ভি মানে কি বেগের পরিবর্তন, আর নিচে ডেল্টা টি মানে কি সময়ের পরিবর্তন। অর্থাৎ তুমি যখনই বেগের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দ্বারা ভাগ করবা, তখনই তুমি অ্যাকচুয়ালি তাৎক্ষণিক বেগ পাবা। বুঝছো? তাৎক্ষণিক বেগ একেবারে ক্ষুদ্র সময়ের জন্য, মানে সময় ব্যবধান খুবই একেবারে শূন্যের কাছাকাছি, ঠিক আছে? আচ্ছা, সংজ্ঞা তো আমি অনেক দেখলাম, আসো কিছু অঙ্ক করা যাক। অঙ্ক করলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তার আগে দেখো, এরকম তোমাদের কিন্তু আসে, মানে কি বলে, সৃজনশীলে এরকম কিছু এই চার্ট দিয়ে দেবে বা ছক দিয়ে দেবে, ঠিক আছে? যে ওয়াই অক্ষ বরাবর মনে করো সরণ, আর এক্স অক্ষ বরাবর সময়। বুঝছো? ওয়াই অক্ষ বরাবর কি সরণ, আর এক্স অক্ষ বরাবর সময়। তো এটা এরকম দিয়ে দেবে তোমাদের উদ্দীপকে, ঠিক আছে? তারপর এখান থেকে তোমার এরা আসলে কিভাবে চলছে সেটা তোমার নিজের বুঝতে হবে। যেমন সময় যখন 0 সেকেন্ড, সরণের মান 0 মিটার, তার মানে একেবারে শুরুতে ও ওর সরণ যেহেতু 0 মিটার, তার মানে ও কিন্তু স্থির ছিল, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। অ্যাকচুয়ালি এটা স্থির মিন করতেছে না, এটা মিন করতেছে যে যখন আমি টাইম কাউন্ট করা শুরু করছি, তখন প্রসঙ্গ কাঠামোর সাথেই যিনি বস্তুটা ছিল, তাই না? প্রসঙ্গ কাঠামোর সাথেই ছিল। কিন্তু যখন সময়ের মান 2 সেকেন্ড, তখন সরণ হয়ে গেছে কত?
সরণ হচ্ছে 4 মিটার, সময় যখন 4 সেকেন্ড, তুমি কিন্তু একটা স্টপ ওয়াচের দিকে তাকাই রয়েছো, ঠিক আছে? আর একটা যন্ত্রের মাধ্যমে তুমি সরণটা মেজার করতেছো। সময় যখন 4 সেকেন্ড, তখন আমার সরণ কত? 8 মিটার। এখন কেউ যদি চিন্তা করো, রে ভাই আমি বের করতে চাইতেছি, লক্ষ্য কইরো আমার কোশ্চেনে যদি দেয়া থাকে যে গড় দ্রুতি বা গড় বেগ নির্ণয় করো, ঠিক আছে, গড় বেগ সমান সমান হোয়াট, তখন আমরা কিভাবে করব? তখন আমি সিম্পলি আমার উপরে লাগবে মোট কতটুকু সরণ হয়েছে, আর নিচে লাগবে মোট কতটুকু সময় লাগছে। দেখো তো, গড় বেগ সমান সমান তুমি লিখতে পারো যে ভি সমান সমান কি, উপরে হলো গিয়া সরণ যার ভ্যালু 30, আর নিচে হলো গিয়া সময় যার ভ্যালু 10, ঠিক আছে? এখন 30কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো তাহলে আসবে 3 মিটার পার সেকেন্ড। অতএব এই যে গতিশীল বস্তুটার গড়বেগ কত? 3 মিটার পার সেকেন্ড। এখন আমি তোমাদের উদ্দেশ্যে একটা কোশ্চেন ছুঁড়ে দিতে চাইতেছি। কোশ্চেনটা হইলো, বলো যে এই যে বস্তুটার কি এক একটা সময় এক একটা রকমের বেগ ছিল, নাকি প্রত্যেকটা সময় সমান রকমের বেগ ছিল বা সমবেগে চলতেছিল? তা কি বলতে পারবে এটা দেখা? সমবেগে চলা মানে কি? মানে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করা। যেমন এখানে 2 সেকেন্ডে সে 4 মিটার গেছে, 4 সেকেন্ডে সে 8 মিটার গেছে, এখানে তো একটা সমবেগের আমি গন্ধ পাইতেছি। কিন্তু যখন 6 সেকেন্ড অতিক্রম করলো, দেখো 4 সেকেন্ড পর্যন্ত সে 8 মিটার গেছে, তাহলে 6 সেকেন্ডে আমার কিন্তু 4 8 এখানে 12 মিটার যাওয়া উচিত ছিল, কিন্তু এখানে গেছে 14 মিটার। তার মানে কি? তার মানে প্রথম 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত এখানে একটা ধরনের সমবেগ ছিল, কিন্তু এই 4 থেকে 6 সেকেন্ড এখানে কিন্তু আমার সমবেগটা ছিল না, আমার বেগের মানটা পরিবর্তন হয়ে গেছে, তাই না? আচ্ছা, এগুলো আমরা একটু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি, কারণ এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট। আমি যদি বের করি যে 2 সেকেন্ডে, ঠিক আছে, আমি এটা বের করছি কি, গড় বেগ। এখন আমি তাৎক্ষণিক বেগ বের করতে চাইতেছি, যে মনে করো প্রথম 2 সেকেন্ডে আমার বেগ কত, তাই তো? প্রথম 2 সেকেন্ডে আমার বেগ, প্রথম 2 সেকেন্ডে বেগ, 2 সেকেন্ডে বেগ, বা দ্বিতীয় সেকেন্ডের সময় আমার মানে সরি, বেগ, হ্যাঁ, দ্বিতীয় সেকেন্ডের সময় আমার সরণ কত হয়েছে? 4 মিটার না? দেখো 2 সেকেন্ডে বেগ সমান সমান, তুমি সিম্পলি উপরে দেখবা যে সরণের কতটুকু পরিবর্তন হইলো, তাই না? সরণ আগে ছিল 0 মিটার, এখন হয়েছে 4 মিটার। আমি জানি যে কোনো কিছুর পরিবর্তন আমি শেষ থেকে প্রথমটা বিয়োগ করি, তাহলে আমার শেষ সরণ হলো 4 মিটার আর আদি সরণ 0 মিটার। তাহলে তুমি 4 থেকে যদি 0 বিয়োগ করো, এই উপরে কি সরণের পরিবর্তন, বেগের সূত্রের নিচে কি থাকবে? সময়ের পরিবর্তন। দেখো তো, সময়ের পরিবর্তন 2 থেকে 0 বিয়োগ করো, তাহলে কিন্তু আমার 2 থাকে। তাহলে কত হইলো? 2 মিটার পার সেকেন্ড। প্রথম 2 সেকেন্ড বলো তো, তাহলে এই গতিশীল গাড়িটা বা বস্তুটা প্রথম 2 সেকেন্ড এর বেগ কত ছিল? এর বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। আবার পরবর্তী 2 সেকেন্ডেও কিন্তু সেমই হবে এই অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? কেন কেন সেম হবে? দেখো, তুমি স্মরণের পরিবর্তন হিসাব করো, স্মরণের পরিবর্তন 8 থেকে 4 বিয়োগ করো, কত হয়? 4। সময় পরিবর্তন 4 থেকে 2 বিয়োগ করো, কত হয়? 2। তাহলে এখানেও কিন্তু 2 মিটার পার সেকেন্ড। তার মানে 0 থেকে 2, 2 থেকে 4 পুরোটাই কিন্তু সে সমবেগে গেছে 2 মিটার পার সেকেন্ড। আবার 4 থেকে 6 সেকেন্ড, এই যে 2 সেকেন্ড, 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, মানে এই 2 সেকেন্ডের মধ্যে দেখি তো তার বেগ কেমন হইলো। তার স্মরণের পরিবর্তন কত? 14 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 6। আর সময় পরিবর্তন কত? 2 সেকেন্ড। দেখো তো কত হইল? 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমার গাড়িটা প্রথম 4 সেকেন্ড যাবত তার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, কিন্তু 4 থেকে 6 সেকেন্ডে কিন্তু তার বেগটা হয়ে গেছে 3 মিটার পার সেকেন্ড। আবার 6 থেকে 8 সেকেন্ডের মধ্যে দেখো তো তার বেগ কত হয়? স্মরণের পরিবর্তন 20 থেকে 14 বিয়োগ করলে 6, আর সময়ের পরিবর্তন 8 থেকে 6 বিয়োগ করলে 2, এখানেও কিন্তু কত আসছে? 3 মিটার পার সেকেন্ড। অর্থাৎ গাড়িটা প্রথম 4 সেকেন্ড গেছে 2 মিটার পার সেকেন্ড বেগে, আর পরবর্তী 4 সেকেন্ড অর্থাৎ 4 থেকে 8 সেকেন্ড পর্যন্ত সে ট্রাভেল করছে 3 মিটার পার সেকেন্ড বেগে। আবার লাস্টে দেখো তো, লাস্টের 2 সেকেন্ডে কি করছে? তার বেগের পরিবর্তন হিসাব করো, বেগের পরিবর্তন 30 থেকে 20 বিয়োগ করলে 10, আর সময় পরিবর্তন 10 থেকে 8 বিয়োগ করলে 2, কত আসে? 5 মিটার পার সেকেন্ড। অতএব সে কিন্তু লাস্টের 2 সেকেন্ড আবার 5 মিটার পার সেকেন্ড বেগে গেছে। বলো বুঝছো কিনা? অর্থাৎ এই গাড়িটা বা এই বস্তুটা তার গতিপথের এক একটা নির্দিষ্ট সময় এক একটা নির্দিষ্ট বেগে গেছে, বাট পুরা রাস্তা কিন্তু সে এক সমবেগে যায় নাই, সে এক এক সময় এক এক বেগে অতিক্রম করছে, তাই না?
আচ্ছা, তাহলে এই যে আমি ভেলোসিটি বের করছি, গড় বেগটা বের করছি, তাই না? গড় বেগ কত হয়েছে? 3 মিটার পার সেকেন্ড। আর এগুলো কি? এগুলো হলো তাৎক্ষণিক বেগ, নির্দিষ্ট সময়ের বেগ। যেমন 4 সেকেন্ডের সময় বেগ কত, 6 সেকেন্ডের সময় বেগ কত, 8 সেকেন্ডের সময় বেগ কত, 10 সেকেন্ডের সময় বেগ কত, এগুলো আমরা বের করছি। বলো বুঝছো কিনা? যেমন এখানে লিখবা যে ভি টেন দ্বারা বাংলায় লিখবা যে অতএব 10 সেকেন্ডের বেগ, 10 সেকেন্ডের সময় বেগ, 10 সেকেন্ডের সময় বেগ ভি 10 সমান সমান উপরে কি স্মরণের পরিবর্তন 30 - 20, আর নিচে গিয়ে সময়ের পরিবর্তন 10 - 8। বুঝছো? এভাবে লেখা লেখা করতে হবে। আমরা এই টাইপের কোশ্চেনগুলো সলভ করব। আজকে আমি জাস্ট তোমাদের ধারণা দিছি, বুঝছো? আজকে এগুলো একদম বেসিক একটু আলোচনা করতেছি। আমরা পরবর্তীতে কিন্তু অনেক টাইপের ম্যাথ করব, সৃজনশীল করব, ইনশাল্লাহ দেখবো ওই সময় সবকিছু অনেক বেশি সহজ লাগবে আশা করি। এখন এই যে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আপাতত সবাই একটু দেখো, এটা কিভাবে সলভ করতে হবে, কারো কোনো আইডিয়া থাকলে শেয়ার করো। যেমন দেখো তো কি বলা আছে, সবাই একটু মনোযোগ সহকারে ছবিটার দিকে লক্ষ্য করো, ঠিক আছে? কি বলা আছে যে একটা বৃত্ত দেয়া, এই বৃত্তটা মানে এটা বৃত্তাকার পথে হয়েছে কি, অর্পা নামে একটা মেয়ে পি বিন্দু থেকে 17 সেকেন্ডের মধ্যে এল বিন্দুতে গেল। তার মানে অর্পা প্রথমে ছিল পি বিন্দুতে, তারপরে সে ট্রাভেল করলো কতক্ষণ সময় ধইরা, 17 সেকেন্ড ধইরা সে পৌঁছাইছে এল বিন্দুতে। এখন একটু ছবির দিকে তাকাও তো, এই ছবিতে পি বিন্দু কোথায়? এই যে আমি স্পষ্ট দেখতে পারতেছি এটা হলো পি বিন্দু। পি বিন্দু থেকে সে গেছে এল বিন্দুতে। এখন যাওয়ার তো অনেক রাস্তা আছে, তাই না? সে এইভাবেও যাইতে পারে, সে এইভাবেও যাইতে পারে, সে এইভাবেও যাইতে পারে, সে এইভাবেও যাইতে পারে, অথবা এইভাবেও যাইতে পারে। এখন সে কিভাবে গেছে দেখি তো, বলা আছে কিনা, এই যে এবিসি পথে গেল। মানে এই পি থেকে যে এলে গেল, সে কিভাবে গেল? এ বি সি পথে, তার মানে এইভাবে। দেখছো নির্দিষ্ট করে দেওয়া থাকবে অবশ্যই। পি থেকে এলে গেল এবিসি পথে, তার মানে আমি মোট আমার দূরত্ব কতটুকু সেটা কি বের করতে পারবো না? আচ্ছা দাঁড়াও, আমি আগে লাস্টের লাইনটা তো পড়বো। চাইছে কি স্পিড কত, স্পিড মানে হলো দ্রুতি, দ্রুতিটা জানতে চাইছে। এখন দ্রুতির সূত্র কি ভাইয়া বলো তো? দ্রুতির সূত্র তোমার অবশ্যই উপরে লাগবে দূরত্ব, আর নিচে লাগবে কি টাইম বা সময়। এখন দেখো তো, অর্পা এই যে পি বিন্দু থেকে এল বিন্দুতে গেল, তুমি কি এর দূরত্ব সম্পর্কে জানো কিছু? কতটুকু দূরত্ব? দূরত্ব তো আমি দেখতে পাইতেছি যে ভাইয়া এতটুকু দূরত্ব সে অতিক্রম করছে, বাট এতটুকু আমি কিভাবে মেজার করতে পারবো? দেখি তো আমার এই উদ্দীপকে আর ওই এক্সট্রা কিছু দেয়া আছে কিনা। হ্যাঁ, এক্সট্রা কিছু একটা জিনিস দেয়া আছে, সেটা হলো এই পি ও এল, এই কোণের মান দেওয়া আছে। কোণের মান কত? 70 ডিগ্রি। এছাড়াও এই যে ও, ও দ্বারা আসলে বোঝাইতেছে যে এই বিন্দুটা হলো গিয়ে কেন্দ্র। এইটা যদি কেন্দ্র হয়, দেখো তো এই যে আমি একটা কোণ আঁকছি, তোমরা যারা গণিতের বৃত্ত চ্যাপ্টারটা পড়ে আসছো তাদের সমস্যা হবার কথা না, কারণ তোমাদের কেন্দ্রস্থ কোণ বা বৃত্তস্থ কোণের একটা ধারণা আছে। এছাড়া যারা এখন ক্লাস 9-এ পড়ো, অর্থাৎ এসএসসি 27 ব্যাচ, তোমাদের কিন্তু ক্লাস 8-এর বইয়েও এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কনসেপ্টটা আছে, কারণ আমি নিজেই পড়াইছি, ঠিক আছে? সো আমি জানি যে তোমাদের সময় কিন্তু যে চেঞ্জড কারিকুলামটা ছিল সেখানে 8-এর বইয়ে জিনিসগুলো ছিল, তো তোমাদের এগুলো বোঝার কথা। এখন আমার তো লাগবে দূরত্ব আর সময়, এই দুইটা বের করতে, এই দুইটা যদি আমি জানি, তাহলে সেখান থেকে খুব সহজেই আমি দ্রুতিটা বের করতে পারবো। দেখো আমি কিন্তু সময় মান অলরেডি জানি, এই যে বইলাই দিয়েছে যে 17 সেকেন্ড সময়, কত? 17 সেকেন্ড সময়ের মধ্যে আমি সময় অলরেডি জানি, বাট আমার জানি না কি এই দূরত্বটা আমার বের করতে হবে। তাইলে দূরত্ব আমি কিভাবে বের করতে পারি? লক্ষ্য করো, এটা কিন্তু পরিধির একটা অংশ, তাই না? পরিধির একটা অংশ। এটা কোন চাপের উপর দণ্ডায়মান, তাকে মানে এটা তো একটা চাপ, পরিধির একটা অংশ মানেই কি এটা একটা চাপ। এখন এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, তুমি কি কিছু জানো? তুমি জানো। দেখো এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো এই কোণটা। কোন কোণটা দ্বারা আমি আঁকি, ড্র করি, তাইলে আরো বুঝতে সুবিধা হবে। তোমার চাপ হইলো এইটা, এই যে এইটা তোমার চাপ। এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে এই কোণটা, এই যে বাইরের এই কোণটা। এখন শোনো ভাইয়া, তোমাদের মধ্যে কেউ যদি এমন থেকে থাকো যার বৃত্তের বেসিক কনসেপ্টটা নাই, তাহলে এটা তুমি বুঝবা না আপাতত। তুমি আপাতত এটা স্কিপ করলেও করতে পারো, বা তুমি একটু বোঝার চেষ্টা করতে পারো। এখন তুমি আমাকে বলো, একটা বৃত্তের কেন্দ্রে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? আমার জানা মতে 360 ডিগ্রি। এখন এই কোণটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে রিমেইনিং এই পুরা কোণটা পরিমাণ কত হবে? কেউ কি জানো?
360 থেকে 70 বিয়োগ করে দাও, তাহলেই তো বের হয়ে যায়, তাই না? কত আসবে? 290 ডিগ্রি আসে। কত আসে? 290 ডিগ্রি আসে। অর্থাৎ এই যে 290 ডিগ্রি, এটা কি? এই কোণটা না? আর এই কোণটা কিন্তু কেন্দ্রে তৈরি হয়েছে, তাহলে এই কোণটার নাম হইলো কেন্দ্রস্থ কোণ। কি কোণ? কেন্দ্রস্থ কোণ। তাহলে তুমি যদি কেন্দ্রস্থ কোণের মান জানো, তাহলে কি তুমি এই পরিধির মানে এই যে চাপের দৈর্ঘ্যটা বের করতে পারবা না? এটা কিন্তু আমরা আবার হায়ার ম্যাথের যে ত্রিকোণমিতি 8.1 সম্ভবত সেখানে শিক্ষা আসছি, যে এস সমান সমান আর থিটা। বলো তোমরা কি এটা পারো না? অবশ্যই পারো। এস সমান সমান আর থিটা। আর এর ভ্যালু কত দেওয়া আছে? এই যে রেডিয়াস কি দেওয়া আছে বা ব্যাসার্ধ? ব্যাসার্ধ মানে কি? মনে করো এতটুকু একটা ব্যাসার্ধ, এতটুকু ব্যাসার্ধ। দেখি তো আমার উদ্দীপকে দেয়া আছে কিনা। হ্যাঁ দেয়া আছে। এই যে ওপি সমান সমান 400 মিলিমিটার, এই ওপির দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে না? আর ওপি কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি একই বৃত্তের সকল ব্যাসার্ধ কিন্তু মাপ সমান, তাই না? প্রত্যেকটা ব্যাসার্ধের মানে কত? 400 মিলিমিটার। আচ্ছা, এটা যেহেতু মিলিমিটারে দেয়া আছে, আমি একটু এটাকে এসআই একক মানে মিটারে কনভার্ট করতে চাচ্ছি। মিলিমিটার থেকে কিভাবে মিটারে যায় তা কি তোমাদের কারো জানা আছে? 1000 দিয়ে ভাগ করার মাধ্যমে। 1000 দিয়ে তুমি যদি 400কে ভাগ করো তাহলে আসবে 0.4 মিটার। ঠিক আছে, আমি কিন্তু ব্যাসার্ধটাকে এসআই এককে কনভার্ট করে নিলাম। এখন আমি আর এর জায়গায় বসাইতে পারবো 0.4 ইন্টু, আর থিটা, দেখো থিটার পরিচয় হইলো কেন্দ্রস্থ কোণ। আর অ্যাকচুয়ালি এটা থিটা না, এটা হলো কি থিটা সি, মানে রেডিয়ান এককে তোমার কিন্তু বসানো লাগবে। এগুলা হায়ার ম্যাথে আমরা পড়ছি ত্রিকোণমিতি অধ্যায়। যদি কেউ না পারো কোনো ভয় নেই, আমি একটু পরে আরেকটা জিনিস দেখাবো, তাহলে তোমার ওটা ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। একটু ওয়েট করো জাস্ট। থিটার মান কত? থিটার মান কিন্তু আমরা 70 ডিগ্রি বসাবো না। আমরা যেহেতু দেখো এই চাপের দৈর্ঘ্যটা বের করতে আসি, এই চাপের দৈর্ঘ্য কেন বের করতেছি? কারণ অর্পা এই পথে গেছে, তাই আমরা এইটার দৈর্ঘ্য বের করতেছি। বাট অর্পা যদি এই পথে যাইতো, দেখো পি থেকে এলে এই পথে যাইতো, তাহলে কিন্তু আমরা এই থিটার জায়গায় কখনোই এই 290 ডিগ্রি বসাইতাম না, আমরা তখন বসাইতাম 70 ডিগ্রি। বুঝছো? কারণ এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হইলো এইটা, আর এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হইলো এইটা। আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো। তাহলে থিটার জায়গায় আমার কিন্তু 70 ডিগ্রি বসাইলে চলবে না, আমার বসাইতে হবে 290 ডিগ্রি। আচ্ছা, থিটা যেহেতু রেডিয়ানে, তাহলে ডিগ্রিকে আমরা আবার রেডিয়ানে নেই কিভাবে? পাই বাই 180 দ্বারা গুণ করার মাধ্যমে। তোমাদের কারো কাছে কি এটা একটু কঠিন লাগতেছে বেশি? বলো। এটা কিন্তু একেবারে পিওর কনসেপ্টের একটা ম্যাথ, একেবারেই কঠিন না। আমি সব সাজাইতেছি। পাই বাই 180, আমার মান আসছে 2.024, 2.024 এত মিটার। ঠিক আছে, তাহলে আমার দূরত্ব কতটুকু আমরা কিন্তু সেটা বের করে ফেলাইলাম। তাহলে এখন আমি এই দূরত্বের মানটা বসাই দেবো, তাহলেই তো আমার কেল্লাফ হতে, তাই না? সমান সমান দূরত্বের জায়গায় বসাও 2.024, আর সময়ের জায়গায় বসাবা 17। তাহলে আমার অঙ্কটা শেষ। অ্যান্সার আসছে 0.119, 0.119 মিটার পার সেকেন্ড। বলো তো তোমাদের কোনো লাইনে বুঝতে সামান্যতম সমস্যা আছে কিনা? এখন যদি অর্পা পি বিন্দু থেকে এল বিন্দুতে এই পিডি বলতো যে এবিসির বদলে যদি বলতো যে পিডিএল পথে, তার মানে এভাবে গেছে, এভাবে যদি যাইতো, তখন কিন্তু আমরা এই সেম সূত্রই বসাইতাম। শুধুমাত্র যেহেতু আমার এই চাপের দৈর্ঘ্যটা বের করতে হবে, তখন আমি দেখবো যে এই চাপটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, যেটা হলো 70 ডিগ্রি। একটা সহজ টেকনিক আছে, জানো কি? তোমার চাপ যদি হয় এইটা, তাহলে তোমার কেন্দ্রস্থ কোণ এইটা। আবার তোমার চাপ যদি হয় এরকম, তাহলে তোমার কেন্দ্রস্থ কোণটা এরকম। ঠিক আছে, আমি অনেক সময় আউলাই যেতাম যে ভাইয়া এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি এইটা নেব নাকি এইটা নেব। এইভাবে আমি এখন মনে রাখি যে এই চাপ এই কোণ, এই কোণ এই চাপ, মানে সিমিলারিটি থাকে একটা। বলো বুঝছো কিনা? আমি কিন্তু খুব সহজেই এই দ্রুতিটা বের করে ফেললাম। বলো এই অঙ্কটা কি কঠিন ছিল? মোটেও একেবারেই কঠিন না, জাস্ট একটু হিন্ট দিছি। যেমন এখানে মিলিমিটারে ছিল, তোমার এখানে এসআই এককে কনভার্ট করে নিতে হবে। শেষ। পরবর্তী ম্যাথে যাই। দেখো আরেকটা বৃত্ত রিলেটেড প্রবলেম, এওবি বৃত্ত কলাটির ক্ষেত্রফল। আচ্ছা, তোমরা বৃত্ত কলা সম্পর্কে কি জানো কেউ? সাপোজ এইটা একটা বৃত্ত, হ্যাঁ এটা একটা বৃত্ত, এইটা হলো বৃত্তের কেন্দ্র, এইটা হলো বৃত্তের ব্যাসার্ধ, এদিকে একটু বাইরে গেছে যদিও বৃত্তটির ব্যাসার্ধ। আর তুমি যদি কেন্দ্রের ভিতর দিয়ে একটা জ্যা অতিক্রম করো,
মনে করো এখান থেকে গেছে, তাহলে এটা হলো গিয়ে বৃত্তের ব্যাস। আর বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে অতিক্রমকারী সরল সংযোজক সরলরেখা হইলো একটা জ্যা, ঠিক আছে। আর বৃত্তের ব্যাস হইলো গিয়া বৃহত্তম জ্যা। এই কিছু কমন কথাবার্তা আমাদের সকলের জানা ফরজ, ঠিক আছে। আর এছাড়াও কিছু কথা, ধরো একটা বৃত্তের তুমি যদি ব্যাস আঁকো, এই ব্যাসটা করে কি, ব্যাস করে কি, ব্যাস হলো গিয়া বৃত্তটাকে সমান দুইটা ভাগে ভাগ করে। তার মানে এইটা হলো কি একটা বৃত্তের অংশ বা বৃত্তাংশ, এইটা হলো গিয়ে আরেকটা বৃত্তের অংশ বা বৃত্তাংশ। কিন্তু যদি তুমি ব্যাস বাদে অন্য যে কোনো জ্যা নাও, ধরো এখানে একটা জ্যা, তাই না, জ্যা নিলাম, তখন কি হয়, তখনও আমার বৃত্তটাকে দুইটা অংশে ভাগ করে, বাট তখন কিন্তু সমান দুইটা বৃত্তাংশে ভাগ করে না, তখন একটা একটু ছোট একটা একটু বড়। তাহলে এই পার্টটাকে আমরা বলতে পারি উপবৃত্তাংশ, আর এই পোর্শনটাকে আমরা বলতে পারি অধিবৃত্তাংশ। বলো বুঝছো কিনা। আর চাপ মানে কি, মনে করো এই হলো গিয়ে একটা বৃত্ত, এই বৃত্তের এতটুকু পোর্শন, এই যে এতটুকু, এই এতটুকু চাপ কিন্তু পরিধিরই একটা অংশ। এই এতটুকু মনে করো আমি একটা চাপ নিলাম, এই এতটুকু, তাহলে এইটা একটা চাপ, আর বাকি যে তুমি দেখতে পাইতেছো এইটা আরেকটা চাপ। এখন দেখো তো এই চাপটা কিন্তু একটু ছোট কম্পারেটিভলি, তাহলে এটাকে আমরা বলবো উপচাপ। আর হলুদ রঙের যে চাপটা, এটা কম্পারেটিভলি একটু বড়, তো এটাকে আমরা বলবো অধিচাপ, ঠিক আছে। আমি এগুলো জিনিসগুলো একটু লিখি, অধি চাপ। আর ছোট চাপকে আমরা বলবো উপচাপ, উপ মানে হইলো ছোট। আবার এই যে দুইটা বৃত্তাংশ তৈরি হয়েছিল, যেটা যেটা বড় সেটা হলো অধিবৃত্তাংশ, অধিবৃত্তাংশ বৃত্তের অংশ। আর যে ছোট পোর্শনটা তৈরি হয়েছে, যে সে ছোট অংশটা তৈরি হয়েছে সেটার নাম কার অংশ, বৃত্তের, তাহলে উপবৃত্তাংশ। আর এই যে এখানে কিন্তু সমান সমান দুইটা পোর্শন তৈরি হয়েছিল, এখানে আমি উপ বলবো না অধিও বলবো না, শুধুমাত্র বলবো বৃত্তাংশ, ঠিক আছে। বা বৃত্তাংশের আগে তুমি বলতে পারো অর্ধ বৃত্তাংশ, এটা আরো ভালো শোনায়, অর্ধ বৃত্তাংশ, কারণ দুইটা অর্ধবৃত্তে কনভার্ট করছে। এখন আমি কিন্তু এই জিনিসগুলোই এইটা তোমরা শিক্ষা আসছো, বেসিক জিনিসপাতি, ঠিক আছে। আবার মনে করো আমি একটা কাজ করলাম, এই হলো গিয়া বৃত্তটার কেন্দ্র, কেন্দ্র থেকে তুমি মনে করো এদিকে একটা ব্যাসার্ধ নাও, বা এদিকে একটা ব্যাসার্ধ নাও, ঠিক আছে। তাহলে দেখো এই একটা বিন্দু, এই আর একটা বিন্দু, তাহলে এই যে তুমি জিনিসটা পাইলা, ধর আমি ড্র করি একটু, এই যে দেখো এখানে একটা পোর্শন পাইলা না, আবার অন্য কালার দিয়ে বাইরে আরেকটা জিনিস দেখাই, যে এখানে আরেকটা পোর্শন পাইলা বাইরে। এখন এখানের ছোট যে এটাকে বলে একটা বৃত্তকলা, এটাকে বলে আরেকটা বৃত্তকলা, দেখলা এইটা হলো কি একটা বৃত্তকলা, আর এইটা হলো কি আরেকটা বৃত্তকলা। যেহেতু এটা একটু ছোট, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো উপবৃত্তকলা। শোনো, বৃত্তাংশ আর বৃত্তকলার মধ্যে তালগোল পাকাই ফেলাইও না। আর যেটা ছোট বড় বৃত্তকলা সেটাকে আমরা বলবো অধিবৃত্তকলা, অধিবৃত্তকলা। তুমি জ্যায়ের মাধ্যমে বৃত্ত অংশে কনভার্ট করো, আর তুমি যদি এভাবে কেন্দ্র থেকে দুই পাশে দুইটা ব্যাসার্ধ নাও, তখন আমার তৈরি হবে বৃত্তকলা, ঠিক আছে। বৃত্তাংশ আর বৃত্তকলার মধ্যে তোমরা কনফিউজড হও না। এখন এই ছবিটা আসো আমরা দেখি, ভালো কথা। আরো কিছু জিনিস, যেহেতু এই জিনিসগুলো আমি বইলেই ফালাইছি, এই যে একটা চাপ আমি আঁকছি না দিকে, এই যে চাপ, এই মনে করো বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। তুমি যদি এই চাপের উপর দণ্ডায়মান, দেখো এটা কানেক্ট করে দাও, কানেক্ট করে দিলে এই যে দেখতো সেখানে একটা কোণের মতো তৈরি হয়েছে, এই কোণটা হইলো এই চাপের উপর দণ্ডায়মান, যেহেতু কেন্দ্রে তৈরি হয়েছে তাহলে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। কোনটা, দেখো এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো এই 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 এই, এরকম না কিন্তু। দেখো আবার যদি কেউ বলে যে ভাইয়া তাহলে এই কোণ, এই যে এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান, তুমি তো দেখেই বুঝতেছো এই কোণটা হলো কি এই চাপের উপর দণ্ডায়মান, বুঝছো। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান এই যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্ত, ও ভালো কথা, বৃত্তস্থ কোণ তো তোমাদের এখন আমি দেখাই নাই। ধরো এই চাপের উপরেই তুমি কেন্দ্রে একটা কোণ তৈরি করলা, আবার এই চাপ থেকে এখানে এই পর্যন্ত আনলা, বৃত্তস্থ মানে কি, এটা বৃত্তের উপরে তৈরি হবে, আর এখান থেকে এই পর্যন্ত আনলা, তারপর কি তুমি এখানে একটা কোণ পাইতেছো না। অথবা তুমি চাইলে এইখানে আনতে পারতে, যে এই ভাই আমি এদিকে আনবো, আমি এই বিন্দুতে আনবো, আবার এ করবে কি এই বিন্দুতেই আসবে। আবার কেউ বলতে পারে যে ভাই আমি কি শুধু এই দুইটা বিন্দু, না, তুমি এই বৃত্তের উপরে যে কোনো বিন্দুতে এই কাজটা করতে পারতো। ধরো কেউ বললো আমি এদিকে না, আমি এইভাবে করবো, আমি এই বিন্দুতে আনবো, আর এই বিন্দুটাও এই যে এখানে আনবো, বলো বুঝছো কিনা। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যে কোনটা আঁকছো, দেখো তুমি যেটা আঁকছো, ধরো এই যে এই একটা, এটাকে বলে বৃত্তস্থ কোণ, বৃত্তের উপরে অবস্থিত, পরিধির উপরে অবস্থিত, এইটার একটা বৃত্তস্থ কোণ, এইটার একটা বৃত্তস্থ কোণ। দেখো তো প্রত্যেকটা বৃত্তস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান না,
এই তিনটা আমি যে বৃত্তস্থ কোণ আঁকছি এরা সবাই কিন্তু এই চাপের উপরই দণ্ডায়মান। আর তোমাদের জানা উচিত যে একই চাপের উপর দণ্ডায়মান প্রত্যেকটা বৃত্তস্থ কোণের মান সমান, মানে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি এটাও 30 ডিগ্রি। আর একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে আরেক ধরনের সম্পর্ক আছে, এক ধরনের সম্পর্ক আছে, সেটা হলো লেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ ইকুয়ালস টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। তার মানে বৃত্তস্থ কোণ যদি হয় 30 ডিগ্রি তাহলে কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি হবে? সমীকরণ থেকেই বুঝতেছো, 30 দুগুণে 60 ডিগ্রি। বুঝছো? আচ্ছা, তাহলে এখন আসো আমরা একেবারে ফাইনালি রেডি এই অঙ্কটা করার জন্য। এওবি বৃত্তকলাটির ক্ষেত্রফল 40 বর্গমিটার। এওবি বৃত্তকলা, আচ্ছা এওবি কোনটা? এই যে এ ও বি বলছে কি বৃত্তকলা না, তার মানে এইটাকে ইন্ডিকেট করতেছে, যে এইটা, এই যে এই পোর্শনটাকে ইন্ডিকেট করতেছে। বুঝছো তোমরা? আমি লাগলে গাঢ় কইরা দিই, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটাকে ইন্ডিকেট করা হইতেছে এই এওবি বৃত্তকলা। এখন এওবি বৃত্তকলার ক্ষেত্রফল যেহেতু দিয়ে দেছে, দেখো ক্ষেত্রফল যদি দিয়ে দাও ভালো কথা, বৃত্তকলার ক্ষেত্রফলের এটা সূত্রটা তোমাদের আমি শিখাই নাই, এই জিনিসগুলো একটু লিখে ফেলো। দেখো এই অঙ্কটা আমি মানতেছি একটু ইউনিক, তবে অঙ্কটা ভালো, তোমাদের বেসিকটা ক্লিয়ার করবে। বৃত্তকলার ক্ষেত্রফল, এটাও তোমরা এটা শিখে আসছো, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান হইল গিয়া নর্মাল বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার না, আগে সেটা লেখো, পাই আর স্কোয়ার ইন্টু বৃত্তকলা কি? এই বৃত্তের একটা অংশ, কত ভাগের কত ভাগ? 360 ভাগের ওই কেন্দ্রস্থ কোণ যত সেই থিটার মান। বুঝছো? এটা হলো বৃত্তস্থ কলার ক্ষেত্রফলের সূত্র। নর্মাল বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এই নর্মাল বৃত্তের ক্ষেত্রফলের এত ভাগের এত ভাগ। মোট কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 360 ডিগ্রি। তার মধ্যে এই যে এখানে একটা আমি বৃত্তকলা আঁকছি, এই বৃত্তকলাটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ, আমি যদি সেই কোণের মানটা জানি, অর্থাৎ আমি যদি থিটার মানটা জানি, তাহলেই আমি এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করতে পারবো। এখন এই অঙ্কে, আচ্ছা বৃত্তকলার ক্ষেত্রফল যেহেতু লিখছি, আমি একসাথে আরেকটা সূত্র লিখি, তাহলে তোমাদের একটু কোরিলেট করতে সুবিধা হবে। সেটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র। বৃত্তচাপের আবার ক্ষেত্রফল কেউ লেখা দিও না, বৃত্তচাপের দৈর্ঘ্য। দেখো বৃত্তচাপ কিন্তু বৃত্তের পরিধিরই একটা অংশ, তাই না? তাহলে আমি আগে বৃত্তের পরিধির সূত্র লিখবো, 2 পাই আর। 2 পাই আর এর কত ভাগের কত ভাগ? 360 ভাগের থিটা ভাগ। ঠিক আছে? থিটার পরিচয় কি? কেন্দ্রে যতটুকু কোণ উৎপন্ন করবে সেইটা। এই দুইটা সূত্র আমাদের জানা জরুরি। তার মধ্যে নিচের যে সূত্রটা আমি লিখছি না, এই সূত্রটা আসলে আমার মুখস্থ করা লাগে না। এই সূত্রটাই হইলো এস সমান সমান 8 থিটা। আমার কথা হয়তো বা তোমাদের অনেকে বিশ্বাস হইতেছে না। দেখো এই থিটাটা কিন্তু আমার, এই যে এখানে থিটা, তুমি একটু নিজে ক্যালকুলেট করো তাইলেই বুঝতে পারবা। এই যে 2 পাই আর ইন্টু থিটা বাই 360 ক্যালকুলেশন করলে কি পাবা? যে আর আর এর সাথে গুণ হইতেছে কি, 2 আর 360 কাটাকাটি, তাহলে আর এর সাথে গুণ হইতেছে তোমার, ধরো 2 এর কাটাকাটি করলে কত থাকে? পাই বাই 180, পাই বাই 180 ইন্টু থিটা। দেখো তো থিটা এটা কিন্তু ডিগ্রিতে আছে, ডিগ্রিতে থাকলে তুমি তার সাথে যদি পাই বাই 180 গুণ করো, তাহলে এই দুইটা মিললা কি থিটা রেডিয়ানে কনভার্ট হয়ে যায় না? এটা কিন্তু হয়। তোমরা যারা হায়ার ম্যাথ পড়ছো এই চ্যাপ্টারটা, তারা মানে ত্রিকোণমিতি যারা কমপ্লিট করছো তারা কিন্তু এটা বুঝবা। ঠিক আছে? আর যদি কেউ না করে থাকো তাহলে তোমাদের বুঝতে কিন্তু একটু কষ্ট হবে, এটা আমিও মানি। তো একটু কষ্ট করো আপাতত। ঠিক আছে? সবুরে মেওয়া ফল, একটা কথা আছে না, বাংলাদেশে একজন নায়ক আছে তার নাম হলো হিরো আলম, চেনো? হিরো আলম কিন্তু একটা নতুন ডায়লগ দিয়েছে যে সবুরে মেওয়া ফলে না, সবুরে ফলে লেওয়া। মানে তার উচ্চারণ একটু সমস্যা, তো এই জন্য একটু সমস্যা হয়। আচ্ছা যাই হোক, আমরা ছিলাম কোথায়? যে জিনিসটা একটু শর্ট করি, এত জায়গা আসলে নাই আমার। ঠিক আছে? আচ্ছা দেখো কি চাইছে আসলে আমার অঙ্কটায়। এওবি বৃত্তকলার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে তারা। আসিফ নামে একটা ছেলে আছে, সে করছে কি, সি বিন্দু থেকে ডি বিন্দুতে গেল, মানে সে সি বিন্দুতে ছিল, এই বিন্দুটাই ছিল, সে ডি বিন্দুতে গেল। তো যাওয়ার তো অনেক রাস্তা আছে, এইভাবে যাইতে পারে, এইভাবে যাইতে পারে, এইভাবে যাইতে পারে, কিভাবে গেছে সেটা তো আমি বলি নাই। আচ্ছা দেখি তো, এতে তার মোট সময় লাগলো 1 মিনিট 15 সেকেন্ড। দ্রুতি কত? দেখো এই কোশ্চেনটা আসলে আমি একটু মিস্টেক করে ফেলাইছি। মিস্টেকটা হলো আমি এক্স্যাক্টলি এটা উল্লেখ করি না যে সে কোন পথে গেল, কোন পথে গেল, এটা যদি আমি উল্লেখ না করি তাহলে আসলে এই অঙ্কটা আমরা সলভ করতে পারবো না।
বুঝছো? আমি ধরে নিতেছি যে আসিফ এই পথে গেছে, যেহেতু কিছু বলা নাই তাহলে আমি ধরলাম যে এই যে সি বিন্দু থেকে ডি বিন্দুতে গেল, সব থেকে সহজ রাস্তাতেই তো যাবে, তার মানে এই রাস্তাতে গেল, তাই না? এখন যাইতে মোট সময় লাগছে কত সেটাও তোমার বইলে দিয়েছে, সে চাইছে দ্রুতি। তাহলে দ্রুতির সূত্র কি? দ্রুতির সূত্র তো একটাই, তাই না? উপরে দূরত্ব আর নিচে সময়। যেহেতু এখানে এখানে বলছে কি দ্রুতি না, এখানে আসলে মেন করতেছে গড় দ্রুতি। এটা কিন্তু গড় দ্রুতির সূত্র, বাট তাৎক্ষণিক দ্রুতির সূত্র কিন্তু আবার একটু পার্থক্য আছে, একটু আগে আমি তোমারে দেখাইছিলাম। যাই হোক, এত মানে কমপ্লিকেটেড না করে জিনিসগুলোরে, দ্রুতি সমান সমান দূরত্ব ভাগ সময়, সময়ের মান তোমার এখানেও দেওয়া আছে, দূরত্বটা জানতে হবে। তার মানে এই যে সি থেকে ডি এই পর্যন্ত আমার দূরত্ব কতটুকু আমার জানতে হবে। এটাও কিন্তু একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের দৈর্ঘ্য আমার সূত্র কি আমরা জানি, এস সমান সমান আর থিটা। আর এর মান হলো গিয়ে রেডিয়াস বা ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমি জানি কিভাবে, এই যে দেওয়া আছে এতটুকুর মান কত, 8.74 মিটার, এটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। 8.74 ইন্টু থিটা। থিটা মানে কি বলো? থিটা মানে যেহেতু আমরা বের করতেছি কি এতটুকু দৈর্ঘ্য বের করবে না, তাহলে এইখানে আমার থিটা মানে হলো কি এই কোণটা। যদি তুমি এই পুরা সি থেকে ডিতে যদি এইভাবে না যাই এইভাবে আসতো, এইভাবে আসতো, তাহলে তোমার কিন্তু এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ মানে এই পোর্শনটা লাগতো, এই পুরো পোর্শনটা লাগবে। ঠিক আছে? তোমার ডিপেন্ড করে, তোমার চাপের উপর ডিপেন্ড করে থিটার মান। যেহেতু এই চাপ, তাহলে থিটা হলো কি এতটুকু। এখন এতটুকু আমার কি দেওয়া আছে কোথাও বলো? আমি কিন্তু কোথাও পাইতেছি না যে এই কোনটার ভ্যালু কত, আমি জানি না, কোনোভাবে কি বের করতে পারি? আচ্ছা দেখো তো এই চিত্রটা, এই যে একটা সরলরেখা আর একটা সরলরেখা এরা পরস্পরকে ও বিন্দুতে যদি ছেদ কইরা থাকে, তাহলে এই কোণ ড্র করি, এই কোণটা আর এই কোণ, এই দুইটা কোণের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এটা বেন্টিনের ঘড়ির মতো হয়ে গেল। এই দুইটা কোণকে আসলে আমরা পরস্পরের বিপ্রতীপ কোণ বলি। ঠিক আছে? আর বিপ্রতীপ কোণের পরিমাণ কিন্তু পরস্পর সমান। তার মানে তুমি যদি এই কোণটা কোনোভাবে বের করতে পারো, কোনটা এইটা, এটা বের করতে পারলে তুমি এইটাও বলে দিতে পারবা যে এটাও সেম। এখন এইটা কিভাবে আমরা বের করব? দেখি তো কোনো হিন্ট দেওয়া আছে কিনা। হিন্ট হইলো, দেখো আমার বৃত্তকলার ক্ষেত্রফল তারা বইলে দিয়েছে যে 40 বর্গমিটার। 40 বর্গমিটার আমার দেওয়া আছে। এই বৃত্তকলার ক্ষেত্রফল কত? 40 বর্গমিটার। আর বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র আমি জানি না, এই যে পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360। এখন দেখো আমি কি লিখতে পারি না এখান থেকে? এই যে সূত্রটা আমি এখানে লিখছি, এটাকে একটু সরাইয়ে নিই আমরা, এটা এদিকে, আচ্ছা দাঁড়াও, এটা তো একসাথে এসে গেছে। যাই হোক, আমরা এদিক দিয়ে লিখি, এই যে বৃত্তকলার ক্ষেত্রফল কত হয়েছে 40 বর্গমিটার, তাহলে 40 সমান সমান কি পাই আর স্কোয়ার। পাই আর এর মান কি আমরা জানি না, দেওয়াই তো আছে 8.74। তাহলে আর এর জায়গায় লেখো 8.74 এত স্কোয়ার, তাই না? পাই আর স্কোয়ার ইন্টু থিটার মানটা আমরা বের করতেছি, থিটার মানটাই তো আমরা জানি না, থিটা বাই 360। আমি আবার বলতেছি, এই কোশ্চেন মানে এরকম কোশ্চেন দেওয়া বলতে পারো অনেকটা স্যাররা দেবে না তো কঠিন আসলে, যেটা আমার আমার মনে হয়, তাও দিতে পারে, কোনো ভরসা নেই স্যারদের। আমি যদি এটা সমাধান করি, থিটার ভ্যালু কত আসে? থিটার ভ্যালু আসবে 40 গুণ 360 ডিভাইডেড বাই পাই ইন্টু 8.74 স্কোয়ার, তাই তো? আচ্ছা কত আসলো? 60.00। থিটার ভ্যালু আসছে প্রায় 60 ডিগ্রি। আচ্ছা থিটার ভ্যালু আসছে কত? থিটা সমান সমান 60 ডিগ্রি। আমি এটাকে সমাধান করছি, ক্যালকুলেটরের মাধ্যমে করছি, তোমরা চাইলে লাইন বাড়াই বাড়াই কইরা থিটা সমান সমান 60 ডিগ্রি লিখতে পারো। এখন থিটার মান আমি তো পাইয়ে গেলাম, এই থিটা কোনটা বলো তো? এই থিটা কোনটা বের হইছে? যেহেতু তুমি এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতেছিলে না, মানে এই বৃত্তকলার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমার যে থিটাটা বেরোছে সেটা হলো এই থিটা। কিন্তু যেহেতু এই থিটা আর এই থিটা পরস্পর সমান বিপরীত কোণ, তা আমি কিন্তু বলতে পারি যে এই যে কোণ সিওডির পরিমাণও কত, কোণ সিওডির পরিমাণও হইল 60 ডিগ্রি। আর আমি যদি এই সিডি চাপের দৈর্ঘ্য বের করতে চাই, আমার কিন্তু এই কোণ সিওডির মানই লাগবে, যেটা কত? 60 ডিগ্রি। তাহলে এখানে লেখো 60। এখানে বাড়ি 60 লিখলেই হবে না, কারণ এই যে থিটা এটা কিন্তু রেডিয়ান এককে, তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে যায়? ইন্টু পাই বাই 180। বুঝছো? এটা ক্যালকুলেট করো একটু নিজেরা। দেখি আমি 8.74 গুণ 60 গুণ পাই ভাগ 180 কত আসলো?
9.15, খুবই সহজ। 9.15 মিটার। এটা কি বের হইলো বলো তো, বলো। এত কষ্ট করে আমি কি বের করলাম? আমি বের করলাম এই সি থেকে ডি, মানে এই যে এতটুকু এতটুকুর দৈর্ঘ্য আমি বের করলাম, এই চাপের দৈর্ঘ্য বের করছি। আর এটাই কিন্তু আমার নির্ণেয় দূরত্ব, নির্ণেয় দূরত্ব। আর সময় আমি জানি 15 সেকেন্ড। তাহলে এখন এই তুমি সূত্রে বসাই দাও, তাহলেই আমার কেল্লা ফতে। দূরত্ব কত? 9.15। সময় কত? 1 মিনিট 15 সেকেন্ড, মানে কি 60 সেকেন্ড আর 15 সেকেন্ড মানে 75 সেকেন্ড। তাহলে 9.15 কে তুমি যদি 75 দিয়ে ভাগ করো, তাহলে আমার আসে 0.122। এই অঙ্কগুলো আমি বানাই দিছি 0.122, এই জন্য অঙ্ক মানে সংখ্যাগুলো একটু কেমন কেমন চেন আসতেছে। 0.122 মিটার পার সেকেন্ড। বলো বুঝছো কিনা? অর্থাৎ এই আসিফ প্রত্যেক সেকেন্ডে 0.122 মিটার যাইতেছে, খুবই স্লো 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 যাইতে যাইতে এখানে আসবে। কোনো সমস্যা আছে বলো? তাহলে এই কোশ্চেনটা আমি যদি একটু অ্যানালাইজ করি যে আসলে আমি শুরু থেকে এখন পর্যন্ত কি করছি। আমরা চাইছি যে দ্রুতি কত, দ্রুতি মানে দূরত্ব ভাগ সময়, সময় আমাদের দেওয়াই ছিল, দূরত্ব আমার বের করা লাগবে। এখন দূরত্ব হইল গিয়ে এতটুকু। এখন আমি যদি কোনোভাবে এই কোণের মানটা বের করতে পারি, তাহলেই আমি এইটা জানবো। আবার এই কোণের সাথে এই কোণ বিপরীত কোণ, তার মানে আমি যদি এই কোণটা বের করতে পারি, তাহলেই কিন্তু আমি এই চাপের দৈর্ঘ্য বের করতে পারবো। তারপর আমি দেখলাম যে এই কোণ বের করার কোনো হিন্ট আমার কোশ্চেনে দেওয়া আছে কিনা। হ্যাঁ, দেখলাম দেওয়া আছে। যেহেতু এই বৃত্তকলার ক্ষেত্রফল দেওয়া আর এই সূত্র আমি জানি, তাহলে আমি কিন্তু সমীকরণ সমাধানের মাধ্যমে এই থিটাটা বের করতে পারবো। আর এটা বের করতে পারলে এটা সমান সমান এটা, তারপর তো এটা অটোমেটিক বের হয়ে গেছে। বলো বুঝছো কিনা? আমি এখনো বুঝতেছি অনেকের কাছে অঙ্কটা কঠিন লাগতেছে, বাট তোমরা নিজেরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে সহজ লাগবে। এটা কিন্তু পুরোপুরি একটা কনসেপচুয়াল ম্যাথ। পরবর্তী ম্যাথটার দিকে একটু তাকাও সবাই, দেখি তো কি বলা আছে কোশ্চেনটা। সবাই একটু রিডিং পড়ো নিজেরা আগে। কি বলা আছে? শফিক নামে একজন ব্যক্তি পূর্ব দিকে 500 সেন্টিমিটার গেল। 500 সেন্টিমিটার যাওয়ার পর কি করছে? সেখান থেকে সে আবার পশ্চিম দিকে 700 মিলিমিটার গেল। ওরে বাবা! দেখো, এই টাইপের কোশ্চেন আসলে আমাদের অবশ্যই আগে চিত্র আঁকতে হবে। চিত্র ছাড়া এগুলো করা একটু বেশি কঠিন হয়ে যাবে, ঠিক আছে? আমরা জানি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, আমরা কি দিক চিনি সবাই? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। যে কোনো ম্যাপে এই পাশটা হলো গিয়ে ইস্ট বা পূর্ব, এই পাশটা হলো গিয়া ওয়েস্ট বা পশ্চিম, এই পাশটা হলো গিয়া নর্থ বা উত্তর, আর নিচে হলো গিয়া সাউথ বা দক্ষিণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে শফিক প্রথমে মনে করে এই যে মূল বিন্দুতে আছে, সেখান থেকে সে পূর্ব দিকে 500 সেন্টিমিটার গেছে। তাহলে পূর্ব দিকে এই যে ইস্টে সে গেছে কতখানি? 500 সেন্টিমিটার গেছে। 500 সেন্টিমিটার জায়গায় কি করছে? সেখান থেকে পশ্চিমে 7000 মিলিমিটার গেছে। আচ্ছা, এটা তো সেন্টিমিটারে ছিল, বাট এটা আবার দিছি মিলিমিটারে। তুমি মিলিমিটার থেকে একটু সেন্টিমিটারে চিন্তা করো তো কিভাবে যায়। 10 দিয়ে ভাগ করলে কিন্তু মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করা যায়, তাই না? বলো বুঝছো কিনা? তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 700 সেন্টিমিটার না? 7000 মিলিমিটার মানেই হইলো 700 সেন্টিমিটার। অর্থাৎ সে এইখান থেকে, দেখো এখানে সে আসে, তারপর এখান থেকে 700 সেন্টিমিটার সে কোথায় যাবে? পশ্চিম দিকে যাবে। তার মানে এই যে হুই করে যেতে থাকবে, তাই না? এখন সে যদি যায়, দেখো এখানে কিন্তু অলরেডি সে 500 সেন্টিমিটার আসছে। তার মানে সে প্রথমে এই যে এখানে গেল 500 সেন্টিমিটার, এক্সট্রা আরো 200 সেন্টিমিটার এদিকে আসে। তাহলে সে বর্তমানে কোথায় আছে? ধরো এই যে এই পয়েন্টটাতে আছে, ঠিক আছে? এখান থেকে আরো 200 সেন্টিমিটার বামে। মোট এখান থেকে কিন্তু 700 সেন্টিমিটার ট্রাভেল করা মানেই হইলো মূল বিন্দু থেকে সে এখন 200 সেন্টিমিটার পশ্চিমে আসে। সেখান থেকে 10 মিটার উত্তর দিকে গেল। আচ্ছা, উত্তর দিক কোনটা? এই দিক না? তাহলে সে আছে এখন এদিকে, এখান থেকে সে উত্তরে যাবে। কতখানি যাবে? 10 মিটার যাবে। আচ্ছা, যেহেতু এখানে আবার মিটার দেওয়া, আমরা এতক্ষণ বলতেছিলাম যে এটা মূল বিন্দু থেকে 200 সেন্টিমিটার পশ্চিমে আছে। আচ্ছা, 200 সেন্টিমিটার মানে কত মিটার? 200 সেন্টিমিটার মানে হলো 2 মিটার, এটা আমরা জানি। সেন্টিমিটার থেকে মিটারে কিভাবে কনভার্ট করে? 100 দ্বারা ভাগ করার মাধ্যমে। তার মানে সে আসলে মূল বিন্দু থেকে 2 মিটার পশ্চিমে আসে। তো সেখান থেকে সে কি 10 মিটার উত্তর দিকে গেল। তার মানে এদিক থেকে সে 10 মিটার উত্তর দিকে যাবে। আচ্ছা, গেল সে 10 মিটার উত্তর দিকে গেল, উত্তর দিকে গেল। উত্তর দিকে যাওয়ার পরে কি মোট সময় লাগলো 15 সেকেন্ড। এই যে কাহিনী টাইনি সে করলো, কাহিনী করতে তার মোট সময় লাগছে কত? 15 সেকেন্ড। আমি এখানে দুইটা কোশ্চেন করছি, একটা হলো স্পিড আর একটা হলো ভেলোসিটি। স্পিড মানে দ্রুতি আর ভেলোসিটি মানে বেগ। এখন দ্রুতির যে সূত্র সেটা হলো উপরে থাকবে দূরত্ব,
আর নিচে থাকবে সময়। দেখো তো দূরত্ব মানে কি, দূরত্ব মানে সে যে কোনো দিকে মোট যতখানি পথ অতিক্রম করছে, তাই না? যেমন এখানে সে মোট কতখানি পথ অতিক্রম করছে সেটা, যেমন প্রথমে 500 সেন্টিমিটার গেছে, আমরা এই অঙ্কে অবশ্যই প্রথমে এসআই এককে কনভার্ট করে নেব। 500 সেন্টিমিটার মানে কত মিটার? 500 সেন্টিমিটার মানে 5 মিটার। আবার 7000 মিলিমিটার মানে হলো গিয়ে 7 মিটার। তারপরে 10 মিটার উত্তর, এটা তো মিটারেই আছে, তাহলে মিটার। এই যে 5, 7 আর 10 এগুলো যোগ করলে তোমার কি বের হয়ে যাবে? মোট দূরত্ব বের হয়ে যাবে, তাই না? বা মোট তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করলা বা পথ অতিক্রম করলা। আর এই পথ অতিক্রম করতে তোমার মোট সময় লাগছে কত? 15 সেকেন্ড। এই যে নিচে 15। এখন তুমি সিম্পলি মান বসাও, 7 আর 5 12, 12 আর 10 22, 22কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 22 ভাগ 15। অ্যান্সার আসে 1.467, 1.467 এত মিটার পার সেকেন্ড। এইটা হলো এই শফিক সাহেবের দ্রুতি। এটা কি শফিক সাহেবের দ্রুতি। কিন্তু শফিক সাহেবের বেগ কি সেম হবে বলো? সেম হইতো যদি দূরত্বর সরণ সেম হইতো। তুমি আমারে বলো এইখানে দূরত্বর সরণ কি সেম হবে? উত্তর হলো জীবনেও হবে না। কি? জীবনেও হবে না। তাহলে এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি? কারো কি আইডিয়া আছে কোনো? সরণটা কিভাবে বের করবা? সরণ বের করা তো খুবই সহজ। সরণ মানে কি? আদিবিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। ওর আদিবিন্দু কোনটা? আদিবিন্দু কিন্তু একেবারে এইখানে। আর শেষ বিন্দু কোনখানে দেখো, প্রথমে এদিকে যাবে, তারপর এদিকে যাবে, তারপর এদিকে। তার মানে এইটা হলো শেষ বিন্দু, এইটা হলো আদিবিন্দু। তাহলে আদিবিন্দু আর শেষ বিন্দুর মধ্যে এখন সরলরৈখিক দূরত্ব কত? দেখো তো, এইটা না, এই যে এই পোর্শনটা। তাহলে তোমার কিন্তু এই পোর্শনটাই হলো আমার সরণ। এটা কিভাবে বের করতে পারো? ভালো কথা, তুমি কিন্তু এটার মানও জানো, 10 মিটার উত্তরে, তাই না? তো এটা হলো কি 10 মিটার। এখন এটা যদি 2 মিটার হয়, এটা যদি 10 মিটার হয়, তাহলে তুমি এইটার ভ্যালু বের করতে পারবা না। আমি যদি নামকরণ করি এ বি সি, দেখো এই এসি কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? কারণ আমরা জানি যে এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই যে চারটা দিক পরস্পরের সাথে কিন্তু 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজে কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে দেখো তো এসি এর ভ্যালু কত আসে? এসি স্কোয়ার সমান সমান 2a স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। বলো তো এই লাইনটা কারো কোনো সমস্যা আছে কিনা? এসি সমান সমান কি? 2 দুগুণে 4 যোগ 10 10 কে 100, তার মানে 104। রুট ওভার 104 এর ভ্যালু কত? দেখো একটু ক্যালকুলেটরে, 10 পয়েন্ট সামথিং আসবে। 104 আসছে 10.19, ঠিক আছে? 10 থেকে একটু বেশি, 10.19 এত মিটার পার সেকেন্ড। সরি, মিটার পার সেকেন্ড তো না, এত মিটার। ঠিক আছে, আমরা কি বের করছি? আমরা জাস্ট যে সরণ সেটা বের করছি। কি বের করছি? সরণটা বের করছি। এখন আমাদের বের করতে বলছে বেগ। বেগের সূত্র কি? বেগের সূত্র হইল উপরে থাকবে সরণ আর নিচে থাকবে সময়। সরণের মান কিন্তু আমরা বের করে ফেলেছি 10.19 মিটার। আর সময়ের ভ্যালু কিন্তু এই সেমই, এই কত 15 সেকেন্ডই। তাহলে দেখো কত অ্যান্সার আসে, 0.679। এটা এত মিটার পার সেকেন্ড। দেখলা আমার দ্রুতি কত আসছে আর বেগ কত আসছে? বলো তো অঙ্কটা কি বোঝা গেছে? বা পরীক্ষায় যদি আসে তোমরা কি নিজেরা সলভ করতে পারবা? সত্য কথা বলো। এই ছিল আমাদের একটা বেসিক ম্যাথ। এটা কেন শিখাইছি? যাতে পরীক্ষায় যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ রিলেটেড যদি এমসিকিউ আসে বা সিকিউ আসে, তোমরা যেন নিজেরা সলভ করতে পারো, এছাড়া কিছুই না। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস, এই যে থর। আচ্ছা, তোমরা কি কেউ মার্ভেলের সিনেমা দেখছো? মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স অথবা ডিসি, মানে সুপার হিরো যে মুভিগুলো আছে ইংলিশ, তো সেখানের একটা ক্যারেক্টারের নাম হলো গিয়ে থর। থর কিন্তু একটা নর্স মাইথোলজির একটা দেবতা বা গড। হ্যাঁ, থর কি করছে? মূল বিন্দু থেকে, এখানে আমি যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আঁকাই রাখছি, থর মূল বিন্দু থেকে কিউ বিন্দুতে গেল। মানে মূল বিন্দু হলো কি এইটা, ও বিন্দু, ওখানে এখান থেকে গেছে কোথায়? কিউ বিন্দুতে গেল। সময় লাগছে কত? 10 সেকেন্ড। আর লোকে হলো গিয়ে থরের সৎ ভাই, ঠিক আছে? গড অফ মিসচিফ নর্স মাইথোলজি অনুসারে। তো সে কি করছে? মূল বিন্দু থেকে পি বিন্দুতে গেল 7 সেকেন্ডে। থর কি করছে? এই মূল বিন্দু থেকে গেছে কোন বিন্দুতে? পি বিন্দুতে। কিভাবে গেছে এই গতিপথ কিন্তু আমি ড্র করছি, ঠিক আছে? লোকি গেছে এইভাবে, দেখো এই যে লোকি এইখানে এখানে আসছে, তারপর এখান থেকে এইখানে আসছে। আর থর কিভাবে গেছে? থর এখানে গেল, তারপর এইখানে গেল, তারপরে এইখানে গেল।
আচ্ছা বুঝলাম। এখন আমি কোশ্চেন করছি যে দ্রুতি কার বেশি, দ্রুতি কার বেশি, যেহেতু দুইজনেরই সময় আমার দেওয়া আছে। দেখো থরের, তুমি যদি থরের দ্রুতি বের করো, বলছি যে দ্রুতি কার বেশি, তার মানে তোমার কিন্তু থরের দ্রুতি বের করতে হবে, লকির দ্রুতি বের করতে হবে, তারপর দেখতে হবে এই দুইজনের মধ্যে কার দ্রুতি বেশি। আবার বেগ কার কম বা বেগ কার বেশি কিভাবে বুঝবা? তুমি থরের বেগ বের করবা, লকির বেগ বের করবা, তারপর এই দুইটার মধ্যে তুলনা করবা। বলো মেন কনসেপ্টটা কি ধরতে পারছো তোমরা, কিভাবে করতে হবে? আমরা প্রথমে দ্রুতিটা বের করতে চাইতেছি, ঠিক আছে? মনে করো থরের দ্রুতি, তাহলে থরের দ্রুতি তুমি যদি বের করতে চাও, তোমার থরের অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে জানা লাগবে। থরের অতিক্রান্ত দূরত্ব কতটুকু? সে কিন্তু ও থেকে একেবারে কিউ পর্যন্ত গেছে। এখন এটার মেজারমেন্ট কি তোমরা জানো? এই যে এতটুকু, যেহেতু দ্রুতি, তার মানে আমার লাগবে দূরত্ব। দূরত্ব তো সহজ, তাই না? যেমন এখান থেকে সে, ওহ ভালো কথা, এখানে কিন্তু স্থানাঙ্কের মাধ্যমে দেওয়া আছে। এটা 0 0, এটা 3 0, তার মানে 3 একক ডানে গেছে। আবার এখান থেকে এটা 3 0 আর এটা হলো গিয়ে 3 4, তার মানে 4 ঘর উপরে গেছে। আবার এখান থেকে সে, এটা 3 4 আর এটা 6 4, মানে আবার সে 3 ঘর ডানে গেছে। বা আমি যদি দিক হিসেবে চিন্তা করি, প্রথমে 3 মিটার পূর্ব দিকে গেছে, তারপরে তারপরে হ্যাঁ 4 মিটার উত্তর দিকে গেছে, আর তারপর 3 মিটার আবার পূর্ব দিকে গেছে। অর্থাৎ 3 4 3, আমি যদি একটু লেখি জিনিসটা, এটা হলো গিয়ে 3 মিটার, এটা হলো গিয়ে 4 মিটার, এটা হলো গিয়ে 3 মিটার। তাহলে মোট আমার দূরত্ব কত দেখতে পারতেছো? থরের থরের দূরত্ব 4 3 যোগ করলে 7, 7 আর 3 যোগ করলে 10 মিটার। এটা হলো গিয়ে থরের দূরত্ব, তাহলে 10। আর সময় কত? সময় 10 সেকেন্ড। তাহলে কত? 1 মিটার/সেকেন্ড। এটা হলো গিয়ে থরের দ্রুতি। আর আমি যদি বলি যে লকির দ্রুতি বের করো, লকির দ্রুতির সময় তোমার উপরে লকির অতিক্রান্ত দূরত্ব বসাতে হবে, আর নিচে এই দূরত্ব অতিক্রম করতে লকির মোট কতখানি সময় লাগছে। দেখো লকি কিন্তু এখান থেকে এখানে গেছে, তারপর এখানে গেছে, এখানে এসে কিন্তু লকি থাইমে গেছে, বলছে যে পি বিন্দুতে গেছে। কিউ বিন্দুতে কিন্তু লকি যায় না, সে পি বিন্দু পর্যন্ত গেছে। তার মানে লকি এই 3 মিটার আর 4 মিটার, মানে মোট কিন্তু 7 মিটার পথ অতিক্রম করছে। তাহলে 7/10, 7কে 10 দিয়ে ভাগ করলে হয় 0.7 মিটার/সেকেন্ড। তাহলে স্পষ্ট দেখতে পাইতেছি যে থরের দ্রুতি 1 আর লকির দ্রুতি মাত্র 0.7। তাহলে বলো তো দ্রুতি কার বেশি? থরের দ্রুতি বেশি। তাহলে দ্রুতি অফ টি বা দ্রুতি অফ থর গ্রেটার দেন দ্রুতি অফ লকি বা এল। ঠিক আছে, এই গেল আমার প্রথম অঙ্কটা। এগুলো সব তোমাদের কনসেপ্টটাকে একটু ডিপ করানোর জন্যই করানো, ঠিক আছে? এই টাইপের ম্যাথ মানে হয়তো বা ধারণা সেম থাকবে, বাট এরকম ম্যাথ আসলে কখনোই তোমাদের এক্সামে দেবে না, এসএসসি পরীক্ষার জীবনেও দেবে না। তবে এগুলো তোমার কাজে লাগবে জীবনে, এতটুকু আমি তোমার বলতে পারি। বেগ কার বেশি, সরি বেগ কার কম জানতে চাইছি, তাহলে এখানে তোমার দুজনের আগে বেগটা আমরা বের করব। থরের বেগ আমরা বের করি আগে, দেখো। আচ্ছা আগে আমরা লকিরটা বের করি, লকিরটা বের করা একটু কম্পারেটিভলি ইজিয়ার। তাহলে দেখো একসাথে লিখি যে বেগ বেগ এল, এল মানে লকি, বেগ এল সমান সমান লকি কতটুকু, লকির মোট। দেখো দ্রুতির সময় আমি উপরে বসেছি দূরত্ব, বাট আমি যদি বেগ বের করতে চাই আমার উপরে কি বসাইতে হবে? সরণ বসাইতে হবে। তাহলে লকির অতিক্রান্ত সরণ কত দেখো তো। লকি এখানে এখানে গেল 3 ঘর, আবার এখান থেকে এখানে গেল 4 ঘর। তাহলে সরণ অ্যাকচুয়ালি কত? সরণ কিন্তু তার হয়েছে এতটুকু, এই যে এতটুকু হলো কি সরণ। তাহলে এতটুকু কত, এর পরিমাণ কত আমরা বের করতে পারবো না পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে? পারবা? হবে 5, তাই না? এটা তো এই ত্রিভুজ তো আমাদের সবার মুখস্থ। বা কেউ স্থানাঙ্কের সাহায্য নিয়েও করতে পারো। স্থানাঙ্কে দুইটা বিন্দু, মনে করো একটা বিন্দু হলো গিয়ে 0,0, আরেকটা বিন্দু হলো 3,4। তাহলে এরূপ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমরা কিন্তু সূত্রের মাধ্যমে বের করতে পারো। √(x2 - x1) হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এই বলো তো, মনে পড়ে? পাইলাম কত? লকির সরণ পাইলাম 5 মিটার। তাহলে উপরে বসালাম 5, আর সময় কত? সময় কিন্তু দেওয়া আছে, এই দাঁড়াও, তোমরা তো কেউ খেয়ালই করো না। এই যে লকির দূরত্ব কিন্তু ছিল 7 মিটার, বাট লকির সময় তো আমি 7 সেকেন্ড দিয়ে দিছি। এখানে আমি কেন 10 বসাইছি? আমার তো তাহলে হয় নাই।
লোকির যে সময় সেটা লাগছে 7 সেকেন্ড, তাহলে এখানে আমার 7 বসাইতে হবে। এখানে তো 7 থেকে 7 ভাগ করলে কত হয়? 1। তার মানে কি? তার মানে আসলে থর আর লোকি দুজনের দুটোই পরস্পরের সমান, কারোটা কারোর থেকে বেশি না। বলো বুঝছো কিনা? দেখলা ভুল করা ধরছিলাম আমি একটা। এই যে আমি কেন এখানে 10 কেটে 7 লিখছি সেটা কি বুঝছো? আবার এই যে লোকির বেগ, তাহলে বেগে এই সময় কিন্তু সেম, সময় কিন্তু 7 সেকেন্ড, যেহেতু লোকিরটা আমরা বের করতেছি। 5কে 7 দ্বারা ভাগ করো তো কত হয়? 5/7 0.71, 0.71, 0.71 মিটার পার সেকেন্ড। এইটা হলো লোকির বেগ। এখন আমরা বের করতে চাইতেছি যে থরের বেগ। ঠিক আছে, থরের বেগ। তাহলে উপরে বসবে থর দ্বারা অতিক্রান্ত সরণ, আর নিচে বসবে কতটুকু সময় লাগছে। সময় কিন্তু লাগছে আমার 10 সেকেন্ড থরের। আর সরণ কতটুকু দেখো, চিত্রটা ভালোভাবে লক্ষ্য করো, একটু মনোযোগ দাও সবাই। ও প্রথমে ছিল এইখানে, কোথায়? এইখানে, পরে আসছে এইখানে, তাহলে ওর সরণ কি এতটুকু না? আমি যদি ড্র করি, এটাও সরণ নেই যে এই পোর্শনটার ছবিটা একটু বড় করে দেখাই, দাঁড়াও তাহলে বুঝবা। এই দেখো, ও প্রথমে ছিল কোথায়? প্রথমে ছিল এদিকে, এখান থেকে এই আসলো, তারপর এই আসলো, তারপর এই আসলো, তাহলে এই হলো ওর আদি বিন্দু, এই হলো ওর শেষ বিন্দু। তাহলে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে আমরা জানি কি? সরণ। এবার কি বুঝছো? আবার একটা মজার জিনিস দেখো, খুবই মজার জিনিস। এই যে এতটুকু, এখানেও কিন্তু আমি চাইলে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? তুমি এইখান থেকে যদি একটা লম্ব আনুমানিক এই পর্যন্ত টানো, লম্ব টানলে এই যে এতটুকু, কতটুকু? এই যে এতটুকু, এতটুকুর মান কত? এতটুকুর মান দেখো, এইটা হলো কি 3,4, এটা 6,4, তার মানে 3 ঘর ডানে গেছে। তাহলে এই যে এটা কিন্তু 3 ঘর, তাই না? মোট 1 ঘর, 2 ঘর, 3 ঘর। আবার এখানে আগে থেকে ছিল 3 ঘর, তার মানে মোট এই নিচের এতটুকুর পরিমাণ হলো গিয়ে 6 একক। আর মোট এতটুকুর পরিমাণ কত? এই যে এতটুকুর পরিমাণ কিন্তু 4 একক। তাহলে এটা হলো গিয়ে 4 একক, এটা হলো গিয়ে 6 একক। তুমি যদি পিথাগোরাসের উপপাদ্য এখানে অ্যাপ্লাই করো যে √4² + 6², তাহলে তোমার মান বের হয়ে যাবে, এই যে এই অতিভুজের মান বের হয়ে যাবে, বা সরণের মানটা বের হয়ে যাবে। বাট আমরা এত কষ্ট কেন করব ভাই? এইটা হলো কি আমার 0,0 মূল বিন্দু, 0,0 মূল বিন্দু, আর এইটার স্থানাঙ্ক আমার দেওয়া আছে 6,4। তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তো আমরা এইভাবেই বের করতে পারি, এত চিন্তা করার কোনো দরকার ছিল? সূত্র, ডিরেক্ট সূত্র মুখস্থ, √6 - 0² + 4 - 0²। এই বলো তো তোমরা একটু বুঝছো কিনা? 6 ছক 36 আর 4 4 16, 36-এর সাথে 16 যোগ করলে কত হয়? সম্ভবত 52। তাহলে √52 এর মান বের করো। √52 আসছে 7.21। কত? 7.21। আচ্ছা, এখন এদিকে জাস্ট এই 7.21 বসাই দাও। বলো তো বুঝছো কিনা ভাই যা যা করলাম? অ্যান্সার আসছে 0.721 মিটার পার সেকেন্ড। দেখলা, একটুখানি বেশি হয়ে গেল। তাহলে দ্রুতি কিন্তু থর আর লোকির দুজনের সমান ছিল, কিন্তু বেগের মান থরের বেশি আর লোকের একটু কম। বলো বুঝছো কিনা? কোথাও সমস্যা আছে? তাহলে অ্যান্সারটা কি হবে? যে বেগ কার কম? বেগ লোকির কম। ঠিক আছে, বেগ কার কম? লোকি। যদি বলতো বেগ কার বেশি, তাহলে থরের বেগ বেশি। তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, ম্যাথ তো আরো অনেকগুলাই আছে, আজকে কি তাহলে এই পর্যন্ত থাকবে? দেখো কোশ্চেনটা একটু ঠিকভাবে দেখো। বৃত্তের কেন্দ্র সি, তো বোঝাই যায়, না বললেও কি বললেও কি, এটা বৃত্তের কেন্দ্র সি। এসি সমান সমান 5 সেন্টিমিটার। দেখো এটা হলো কি এ বিন্দু, এটা হলো বি, সরি ও বিন্দু, এটা হলো বি বিন্দু। তাহলে বলছি এসি সমান সমান 5 সেন্টিমিটার। তো এসির পরিমাণ কত? 5 সেন্টিমিটার। আর বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দু পর্যন্ত সংযোগকারী সরলরেখার নাম কি? ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধ হলো গিয়ে 5 সেন্টিমিটার। রাহুল নামে একটা ছেলে করছে কি এ ও বি পথে, কোন পথে? এ ও বি, মানে এ ও বি, এভাবে এ থেকে বি বিন্দুতে গেল, এ থেকে বি বিন্দুতে গেল। দেখো তো গেল কতখানি সময় লাগলো? 1 মিনিট 20 সেকেন্ড লাগলো। আচ্ছা, 1 মিনিট 20 সেকেন্ডকে আমরা ডিরেক্টলি সেকেন্ডে কনভার্ট করি, মোট তাহলে টাইম কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড।
আরো 20 সেকেন্ড, তার মানে 80 সেকেন্ড। টি সমান সমান 80 সেকেন্ড। চাইছে কি দ্রুতি, তাহলে সময় কিন্তু আমি অলরেডি জানি, বাট দূরত্বটা আমি এখন পর্যন্ত জানি না। দূরত্ব কতটুকু আমি চোখে দেখতে পারতেছি, বাট আমি বলতে পারতেছি না যে এত মিটার। যে এতটুকু হলো গিয়ে দূরত্ব, মানে তোমার এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করতে হবে। এখন এই বৃত্তচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি জানো কোনো? এইটা কেন্দ্রস্থ কোণ এই বৃত্তচাপের উপর দণ্ডায়মান, তাই না? দেখো, এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো এইটা, আবার এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো এইটা। তাহলে তুমি যদি কোনোভাবে এই কেন্দ্রস্থ কোণের মান জানো, তাহলে কিন্তু তুমি এই বৃত্তচাপের মানটাও মেজার করতে পারবা। এখন আমার কোশ্চেন হইলো, ভাই এই কোণের মান কি তোমার সরাসরি দেওয়া আছে? না, দেওয়া নাই, বাট আমরা কি চাইলে বের করতে পারি না? একটু দেখি আমার কি দেয়া আছে। আমার 100 ডিগ্রি দেওয়া আছে, এই কোণটা দেখো, কোন কোণ? এই এ ও বি, এই কোণ। এখন আমি তোমাকে একটা কোশ্চেন করি, এই যে কোণটা আমি আঁকছি, এই কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? এই যে কোণ, দেখেই বুঝতেছো এই কোণ অবশ্যই এই চাপের উপর দণ্ডায়মান, এবি চাপ, এই যে এই চাপ, ঠিক আছে? এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হইলো এইটা, আর বৃত্তস্থ কোণ হইলো এইটা। তুমি যদি এরকম করতে যে এই এই, তাহলে কিন্তু এখানে আমার বৃত্তস্থ কোণটা হইতো। একটু আগেও শিখাইছি, তাই না? আচ্ছা, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি তোমরা জানো? কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই না? আর একটা শর্ত, মেন শর্ত কি, যে একই চাপের উপর দণ্ডায়মান হইতে হবে। এমন না যে তুমি এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ নেবা আর এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ নেবা, তাহলে কিন্তু হবে না ভাই। ঠিক আছে, একই চাপ, যেমন এখানে এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো এইটা, বৃত্তস্থ কোণ হলো এইটা। তার মানে আমি কি তাহলে লিখতে পারি না যে কেন্দ্রস্থ কোণ সমান সমান 200 ডিগ্রি? পারি লিখতে? লিখতে পারি। এখন বৃত্তের কেন্দ্রে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। অতএব এই যে রিমেইনিং আমার কোণটা, সেই কোণের মান কত? 160 ডিগ্রি কিনা বলো? বুঝছো কিভাবে বের করছি আমি এই কোণটা? নাকি সমস্যা আছে? আমি দেখছি আমার কি দেওয়া আছে। আমার দেওয়া আছে এবি চাপের উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণের মান। তাহলে আমি এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের মানটা বের করছি, তারপরে দেখাইছি এটা যদি 200 ডিগ্রি হয় তাহলে এটা হবে 160 ডিগ্রি, কারণ এটা একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্রে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। সমস্যা আছে আর কোনো? সমস্যা যদি না থাকে তাহলে এখন দেখি আমরা দূরত্বই সমান সমান কি, উপরে দূরত্ব নিচ্ছে সময়, তাহলে দূরত্বটা আসো আমরা বের করি। দূরত্ব দূরত্ব ইকুয়ালস টু কত? এস সমান সমান কি আর থিটা না? তাহলে আর এর ভ্যালু দেওয়া আছে না, এই যে 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার কি তুমি যদি মিটারে কনভার্ট করো কত হয়? 100 দ্বারা ভাগ করো, 0.05 মিটার। তাহলে এখানে ডিরেক্ট তুমি আর এর জায়গায় এসআই এককে 0.05 বসাই দেবা, ঠিক আছে? আর থিটার জায়গায় তোমার কত বসাতে হবে বলো? 200 ডিগ্রি বসাবে নাকি আবার? 200 ডিগ্রি কেউ বসাতে চায় না ভুলে। দেখো, তুমি যদি 200 ডিগ্রি বসাও তাহলে তোমার কিন্তু এই যে বৃত্তচাপটা দেখতেছো না, এই বৃত্তচাপটা বের হয়ে যাবে, এই 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 চাপের দৈর্ঘ্য বেরোবে। বাট তোমার তো এই চাপের দৈর্ঘ্য লাগবে না, কারণ বইলে যে এ ও বি পথে গেছে, তার মানে এইটা। বলো, তোমাদের কি সমস্যা আছে যে আমি কত ডিগ্রি বসাবো কোন অঙ্কে, এরকম কিছু? আর এই থিটা কিন্তু রেডিয়ান এককে, তুমি 160 লিখলেই হবে না, এটার সাথে পাই বাই 180ও লিখতে হবে। বলো বুঝছো কিনা? এই থিটা অলওয়েজ একটা কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ না। অনেকে করবে কি, যাদের কনসেপ্ট নাই, তার এখানে 100 ডিগ্রি দেখা ডিরেক্ট থিটার জায়গায় 100 ডিগ্রি বসে দেবে। তাহলে কি হবে আমার? না আমার চাপ ঠিক আছে, না আমার এটা একটা মানে কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তার উপরে এটা আবার এই চাপের উপর দণ্ডমান, তাহলে তো জীবনে 100 ডিগ্রি হবে না। আমাদের একটু চিন্তা করা শিখতে হবে। তাহলে আসো আমরা একটু মেজার করি কত হয়। 0.05 একটু ক্যালকুলেশন করো সবাই নিজেরা। 0.05 ইন্টু 160 ইন্টু পাই ডিভাইডেড বাই 180 কত আসে? 0.139। এত কি? অবভিয়াসলি মিটার, কারণ আমি আর এর ভ্যালু কিন্তু মিটারে বসাইছি। এই যে আর এর ভ্যালু সেন্টিমিটারে ছিল, বাট মিটারে আমি আগেই কনভার্ট করে নিছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কিন্তু দ্রুতির মানে বের করতে পারি। দ্রুতি সমান সমান আমরা জানি উপরে থাকবে মোট দূরত্ব
যেটা হলো গিয়ে 0.139 মিটার, আর নিচে থাকবে আমার সময় যেটা হলো 80 সেকেন্ড। কত আসলো তোমাদের? 1.74, আচ্ছা আমি লিখি 1.74 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড, এই আসছে আমার দ্রুতি। বলো বুঝছো কি না, কোথাও সমস্যা আছে? তাহলে এই অঙ্কটা কিন্তু আসলে তুলনামূলকভাবে সহজই ছিল, যারা প্রথমবার দেখবে তাদের একটু কাছে কঠিন লাগতে পারে, বাট কারো যদি এই কেন্দ্রস্থ কোণ, কোন চাপের উপর দণ্ডায়মান, কোনটা কেন্দ্রস্থ কোণ, কোনটা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক কি, মানে জ্যামিতির বেসিক যদি কারো ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই অঙ্ক তার কাছে কিছু না। ঠিক আছে, আমাদের একটু কঠিন বা একটু ভিন্ন রকমের যে ম্যাথগুলো ছিল সেগুলা কমপ্লিট আজকের মতো। তবে এখন দুইটা খুব সহজ টাইপের ম্যাথ আছে, এগুলো সাধারণত আমাদের পরীক্ষায় আসে, তো এগুলো একটু সবাই খেয়াল করো। বলা কি যে 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, তার মানে এই ট্রেনটার দৈর্ঘ্য কত? 100 মিটার। ঠিক আছে, ধরো এই হলো গিয়ে সেই ট্রেন, এই একটা ট্রেন, ট্রেনের এটা কিন্তু আরেকটু কমপ্লিকেট করতে পারতো। আমরা জানি একটা ট্রেন কিভাবে তৈরি হয়, সাধারণত অনেকগুলো বগি থাকে না, এই একটা বগি, এই একটা বগি, এই একটা বগি, এভাবে কিন্তু অনেক মানে ঘুরাই পেঁচাই একটা অঙ্ক দিতে পারে, যে বলবে যে প্রত্যেকটা বগির দৈর্ঘ্য এত সেন্টিমিটার, বা এত, সরি সেন্টিমিটার তো জীবনেও না, এত ফুট বলবে, মনে করো বলবে প্রত্যেকটা বগির দৈর্ঘ্য হলো গিয়ে 3 ফুট। ঠিক আছে, আবার বগির মাঝখানে এই যে জিনিসগুলো আছে এগুলোর মনে করো বলবে যেগুলো হলো গিয়ে 10 ইঞ্চি করে। ঠিক আছে, তারপর তোমার মানে তোমাদের নিজেদের এই ট্রেনটার দৈর্ঘ্য মেজার করতে হবে ওই সময়। এখানে আমি ডিরেক্টলি তোমার 100 মিটার দিয়ে দিছি, বাট আমি আইডিয়াটা দিয়ে দিলাম যে যদি এরকম প্রশ্ন আসে তোমরা কিভাবে সলভ করবা। পারবা না? প্রত্যেকটা বগির দৈর্ঘ্য যদি 3 ফুট হয়, 3 ফুট মানে কি? 3 ফুট মানে হলো গিয়ে 36 ইঞ্চি। 36 ইঞ্চি মানে কি? তুমি এটারে 2.54 দিয়ে গুণ করলে সেন্টিমিটারে বের হবে, তারপর সেটাকে 100 দিয়ে ভাগ করলে মিটারে বের হবে, তাই না? প্রত্যেকটা বগির দৈর্ঘ্য বের করবা। তারপর মনে করো বলা আছে যে 10টা বগি আছে, তাহলে 10টি মোট, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 10 দিয়ে সিম্পলি গুণ করবা। তার পাশাপাশি দেখো যদি 10টা বগি থাকে, মনে করো এখানে আছে একটা বগি, এখানে আছে একটা বগি, এদের মাঝখানে কিন্তু এই যে একটা এরকম থাকবে, তাই না? যদি 10টা বগি থাকে তাহলে কিন্তু এরকম থাকবে কয়টা? 9টা। তাহলে 9টা এইগুলার দৈর্ঘ্য তোমার মেজার করতে হবে, তারপর একসাথে তুমি ট্রেনের দৈর্ঘ্যটা লিখতে পারবা। বুঝলে একটা অঙ্ক চাইলে কত লেভেলে ঘোরানো যায়। আমি কিন্তু তোমাদের উপরে দয়া করছি, এত ঘুরাই নাই। একটা ট্রেন 1 কিলোমিটার লম্বা একটি সেতুকে 50 মিটার/সেকেন্ড বেগে অতিক্রম করতে কত সময় নেবে? তার মানে একটা সেতু আগে তোমরা আঁকো সবাই। এই যে সেতু, মনে করো এই একটা সেতু, পদ্মা সেতু, ঠিক আছে স্বপ্নের পদ্মা সেতু। দেখো তাহলে এই পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 1 কিলোমিটার। আমার কোশ্চেনে চাইছে কি ভাই, কত সময় নেবে, টাইম জানতে চাইছে। আর যেহেতু ত্বরণ, আচ্ছা ভালো কথা, তোমাদেরকে তো আমি এখনো ত্বরণ পড়াই নাই, তোমাদের শুধু বেগ সম্পর্কে জানাইছে, আগামী ক্লাসে আমরা ত্বরণ সম্পর্কে বিস্তারিত জানবো। ঠিক আছে, এখানে সমবেগে গেছে, ট্রেনটা কিভাবে যাবে? সমবেগে যাবে। এই যে 50 মিটার/সেকেন্ড, এখানে বেগের আগে আসলে আমার লেখা উচিত ছিল যে সমবেগে, সমবেগে অতিক্রম করবে। ঠিক আছে, এখন সমবেগের সূত্র আমরা সবাই জানি না ভাই? একটু আগে তো বললাম সমবেগের সূত্র কি, এস ইকুয়ালস টু ভিটি। এস এর এস মানে কি? মোট অতিক্রান্ত সরণ বা দৈর্ঘ্য বা দূরত্ব, আর কি সেম জিনিস। ভি মানে কি? বেগ। আর টি মানে কি? কতখানি সময় লাগলো। এখন এই অঙ্কে এই টাইমটা বের করতে বলছে, আমি জানি বা পক্ষান্তর করে দেখো তো বলতে পারি না, টি সমান সমান এস আপ অন ভি, বলতে পারি কিনা? পারি। এখন ভি এর মানটা তোমার বইলেই দিস যে 50 মিটার/সেকেন্ড, বলছে কিনা? তাহলে তুমি ভি এর জায়গায় বসাইতে পারো কিনা যে 50 মিটার/সেকেন্ড। আর সরণের জায়গায় দেখো তো, আমার এই পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত? 1 কিলোমিটার। এখন কিলোমিটারকে তুমি এসআই একক মানে মিটারে কনভার্ট করলে হয় কত? 1000 মিটার। তাহলে তুমি যদি এখন ভাগ করে দাও, শূন্য শূন্য কাটা, 100কে 5 দিয়ে ভাগ করলে 20 সেকেন্ড, এইটা অ্যান্সার হবে। আর এটা অবশ্যই কাটা যাবে। ঠিক আছে, এখন তোমাদের লজিক অনুসারে এখানে কোনো ভুল কি আছে? বলো, কোনো জায়গায় কোনো ভুল পাইতেছো তুমি? কোথাও আমি কিন্তু কোনো ভুল পাইনি, সব তো ঠিকই আছে। আমার সরণ দেওয়া আছে 1000 মিটার, আমার বেগ দেওয়া আছে 50 মিটার/সেকেন্ড, এখানে যেহেতু সমবেগ হয়েছে আমি তো এই সূত্রটাই অ্যাপ্লাই করব। হ্যাঁ তুমি এই সূত্রটাই অ্যাপ্লাই করবা, বাট তোমার মানে একটু সমস্যা হয়ে গেছে। সমস্যা কিভাবে হয়েছে সেটা যদি বুঝতে চাও, আমি একটু দাঁড়াও দেখি তো এটাকে একসাথে করতে পারি কিনা এই জিনিসটাকে। হ্যাঁ এই যে পারছি, ও না পারি নাই, দাঁড়াও একটা কাজ করি, একটু জিনিসটা আমরা মুছি। ঠিক আছে, নতুন করে আমরা একটা টেনে নাকি।
এই মনে কটা নতুন করে একটা ট্রেন আঁকলাম। এখন দেখো, ঠিক আছে, এই যে একটা ট্রেন। এখন এই ট্রেনটা যখন আমার সেতু অতিক্রম করবে, মনে করো এই যে এখন সেতু অতিক্রম করা শুরু করবে, এই যে যাইতেছে 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 যাইতেছে, যাইয়া যাইয়া একদম মনে করো যখন এই পর্যন্ত আসবে, দেখো তো আমার মাথায়, এই মাথার দিকে তুমি তাকাও, ট্রেনের মাথার দিকে তাকাও, মাথাটা এই দিকে আছে, তারপরে মাথাটা একেবারে এই দিকে আসলো, দেখো তো তাইলে আমার মোট কতখানি দূরত্ব অতিক্রম করলো। মাথার দিকে তাকাবা শুধু, মাথা আগে ছিল এদিকে, এখন মাথা এদিকে, তাহলে মোট কি 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। বাট এখানে দেখো বলছে কি তারা এই সেতুটাকে অতিক্রম করবে, সেতুটাকে অতিক্রম করবে, বাট এইখানে তুমি দেখো তো এই যে ট্রেনটাকে সেতুকে এখন পর্যন্ত অতিক্রম করছে, অতিক্রম এখনো করে নাই। বাট আমি যদি এই যে টান্না টান্না এই পর্যন্ত আনলাম, মানে ল্যাচটা ব্রিজটা অতিক্রম করছে, তার মানে পুরো ট্রেনটাই ব্রিজটাকে অতিক্রম করছে। এখন কি আমার এই ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করছে নাকি করে নাই? এখন কিন্তু সে অতিক্রম করছে। তাহলে আমি এখানে মোট সরণ কি আসলে 1 কিলোমিটার, নাকি 1 কিলোমিটারের পাশাপাশি এই ট্রেনের যে দৈর্ঘ্য সেটাও আসলে আমার অতিক্রম করতে হয়? আমার কিন্তু হ্যাঁ, বুঝছো তুমি বিষয়টা। তাহলে আমার সরণ কিন্তু শুধুমাত্র 1000 মিটার না, 1000 মিটারের সাথে 100 মিটার যোগ হবে। 1000-এর সাথে 100 যোগ হলে কত হয় দেখো তো। এইসব যোগও তোমাদের করে দেখান লাগে, কি দিনকাল পড়লো। 1100 মিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1100 লেখো উপরে, সরণের জায়গায় 1100। এখন সবাই ক্যালকুলেট করো, 110কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 22 না? 22 সেকেন্ড। এই হলো আমাদের অঙ্কের অ্যান্সার। এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের এসএসসি লেভেলে দেয়, ঠিক আছে, আমি এই জন্য এটা তুলছি এখানে। কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, তাহলে আমাদের আজকের একেবারে শেষ ম্যাথ, এটা খুবই সহজ একটা ম্যাথ। দেখো কি বলা, একটা গাড়ি 25 মিটার পার সেকেন্ড বেগে, আচ্ছা এই কথাটা দ্বারা কি বোঝো, একটা গাড়ি 25 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তার মানেই হলো গাড়িটা 1 সেকেন্ডে 25 মিটার কইরা যাইতেছে। এখন দেখি তো গাড়িটা কয় সেকেন্ড ধরে ট্রাভেল করছে। 1 মিনিট 10 সেকেন্ড গাড়িটা কি এই এই বেগে 1 মিনিট 10 সেকেন্ড, অর্থাৎ কত সেকেন্ড মোট, 70 সেকেন্ড। এই 70 সেকেন্ড এই 25 মিটার পার সেকেন্ড বেগে সে ট্রাভেল করছে, এবং পরবর্তীতে 10 মিটার পার সেকেন্ড বেগে 30 সেকেন্ডের মতো চলছে। তার মানে 1 সেকেন্ডে গেছে 10 মিটার, অতএব 30 সেকেন্ডে গেছে মোট কত মিটার, ঠিক আছে। গাড়িটির গড় বেগ কত? আচ্ছা, গড় বেগের সূত্র জানো কি? গড় বেগের সূত্র হইল উপরে থাকবে সরণ, মোট সরণ, ঠিক আছে, মোট সরণ, মোট আর আমি লিখতেছি না, তোমরা লেখো, আর নিচে থাকবে মোট সময়। এখন এদিকে আমার মোট সময় কত গেছে সেটা কিন্তু আমি খুব ইজিলি মেজার করতে পারি, যেমন প্রথমে 70 সেকেন্ড গেল, তারপরে 30 সেকেন্ড গেল, তাহলে মোট আমার সময় কত গেল, 70 + 30, তার মানে কি 100 না? মোট সময় গেছে 100। বাট আমার মোট সরণ কত গেছে সেটা কিন্তু, বা মোট কতখানি সরণ হয়েছে সেটা আমি এখনো জানি না। বাট যেহেতু, লক্ষ্য করো, প্রথম 70 সেকেন্ড গেছে সে সমবেগে, ওই সময় তার বেগ ছিল 25 মিটার পার সেকেন্ড। পরবর্তী কত, পরবর্তী 30 সেকেন্ড সে আবার সমবেগে গেছে, কিন্তু ওই সময় কিন্তু তার বেগ 25 ছিল না, ওই সময় তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তার মানে প্রথম 70 সেকেন্ডও সে সমবেগে গেছে, তারপরে তার বেগের চেঞ্জ হয়েছে, তার পরবর্তী 30 সেকেন্ড সে আবার সমবেগে গেছে। যেহেতু সমবেগে গেছে, আমরা কিভাবে লিখতে পারি না যে প্রথম ক্ষেত্রে বা প্রথম 70 সেকেন্ডে, আমি একটু লেখা করাই, প্রথম 70 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 সমান সমান V1 ইন্টু T1। V1 T1 এগুলো 1 1 কেন দিছি, কারণ এটা প্রথম 70 সেকেন্ড, আমি একটু পরে আবার এই দ্বিতীয় 30 সেকেন্ডেরটাও বের করব, বা আমি এভাবে লিখতে পারতাম যে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে। তো সময় আমি কিন্তু S2 V2 T2 এগুলো মানে ইউজ করবো, এই জন্য আমি এখানে S1 V1 T1 দিছি। দেখো তো V1 এর ভ্যালু কত 25, T1 এর ভ্যালু কত 80, তাই না? 80 সেকেন্ড, সরি 80 তো না, 70 সেকেন্ড, কি বলি। তাহলে 25-এর সাথে একটু 70 তোমরা গুণ দাও, কত আসে, সম্ভবত 175 আর 0, আচ্ছা 1750 আসবে, ঠিক আছে।
এত মিটার। অবভিয়াসলি দেখি তো ভালো কথা, আমার এখানে এসআই এককে দেওয়া আছে না? হ্যাঁ, অঙ্কে কিন্তু ঝামেলা খুবই কম, কারণ তোমার সবকিছু এসআই এককই দেওয়া আছে। যদি একটু কাহিনী করতো, এখানে মনে করো কিলোমিটার পার আওয়ার দিত, বা সেন্টিমিটার পার মিনিট দিত, এখানে আবার একটু দিত ঘন্টা মিনিট, মানে মিলেই জিলেই করতে পারতো তারা চাইলে কি প্রশ্ন তো আমিই করছি, ইচ্ছে করে সহজ করছে আর কি। কারণ প্রথমে যে অঙ্কগুলো করেছে ওগুলা বেশ ভালো রকমেরই ছিল, এই জন্য এখন একটু সহজগুলা। ঠিক আছে, তাহলে প্রথম 70 সেকেন্ডে আমার মোট স্মরণ কত সেটা কিন্তু আমি বের করে ফেলাইছি। এরপরে দ্বিতীয় আম, দ্বিতীয় দ্বিতীয় কেন, পরবর্তী লেখি, কেমন শোনায়, পরবর্তী 30 সেকেন্ডে। ঠিক আছে, আর এটাও তোমরা প্রথম এভাবে লিখবা না, বাংলায় লিখবা যে প্রথম। আর এটা কি লিখতেছি আমি, পরবর্তী, বানানো পারি না আজকাল। পরবর্তী 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 সমান সমান V2 ইন্টু T2। তাহলে V2 এর ভ্যালু কত? 10। T2 এর ভ্যালু কত? 30 সেকেন্ড গেছে, তাহলে 30, তার মানে 300 মিটার। তাহলে মোট আমার স্মরণ কত? 1750 সাথে 300 যোগ করে দাও, তাইলেই তো হয়। এখন একসাথে আমি দেখি 1750 যোগ 300। আচ্ছা, এখন আমি হিসাব করবো একসাথে কত হবে যোগ করলে। 2050, 2050কে ভাগ করবা 100 দ্বারা, হবে তো তাহলে 20.5, 20.5, ঠিক আছে, 20.5, এত কি মিটার পার সেকেন্ড। বলো তো কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত? তো এইটাই আমাদের গর্বের শেষ। আচ্ছা, অঙ্কটা কি কঠিন লাগছে কোথাও কোনো মানে জায়গায়? একটা সিঙ্গেল স্টেপ দেখো, যে স্টেপে আমার অঙ্কটা কঠিন লাগছে। আচ্ছা, তাহলে এই যে প্রত্যেকটা অঙ্ক আজকে আমরা যেগুলা যেগুলা করছি সবকিছু কি তুমি বুঝছো ভালোভাবে? এই টাইপের ম্যাথ যদি পরীক্ষায় আসে তাহলে আমাদের অবশ্যই পারতে হবে, ঠিক আছে। এর প্রথম যেগুলো করে সেগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে কি হবে, এই ম্যাথগুলো হয়তো তোমার পরীক্ষায় দেবে না, বাট পরীক্ষায় যে ম্যাথগুলো দেবে ওই ম্যাথগুলো পারার জন্য এই ম্যাথগুলো মাস্ট, বা করলে তোমার কনসেপ্ট একেবারে 100% ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো। আগামী দিন আমরা সম্ভবত ত্বরণ থেকে শুরু করব, বা বেগের যদি কোনো কিছু বাকি থাকে সেগুলো করব। আশা করি আমি যা যা আজকে করেছি তোমরা খুব ভালোভাবে বুঝছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।